হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে এগ্রি রিকল ব্যাচ যেটা, সেটার মধ্যে আজকে হচ্ছে আমরা শিখবো জটিল সংখ্যা, বহুপদী এবং করিক। মানে শিখবো বলতে কি, এটার মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে জানবো এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস ভাই প্র্যাকটিস করে দিব। তো আমি মোহাম্মদ তারেক মাহমুদ আপনাদের সাথেই আছি, ম্যাথ ইনস্ট্রাক্টর, ব্যাটলস অফ বায়োলজি। ওকে, তো প্রথমে আমাদের দেখতে হবে আমাদের জটিল সংখ্যা থেকে কি কি আসে। জটিল সংখ্যা থেকে যেই টাইপের প্রশ্নগুলো বিগত সালগুলোতে আসছে সেটা হচ্ছে এ প্লাস আইবি আকারে প্রকাশ, জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়, জটিল সংখ্যার বিভিন্ন মান নির্ণয়, মান নির্ণয়গুলো দেখলেই বুঝবেন যে কোনগুলা। তারপর হচ্ছে এককের ঘনমূল নির্ণয়, এটা খুব একটা আসে না, ঠিক আছে, এটা লেস ইম্পর্টেন্ট, তারপরও একবার দুবার আসছে। এককের ঘনমূল নির্ণয় আসতে পারে। তারপর হচ্ছে বর্গমূল নির্ণয়, এটা অনেক ইম্পর্টেন্ট, এটাকে ভিভিআই লিখতে পারেন, ভিভিআই, ঠিক আছে, কারণ হচ্ছে এটা রেগুলারই আসে। তারপরে হচ্ছে এই যে চতুর্মূল বা চারতম মূল নির্ণয়, এটাও প্রায়ই আসে, এটাও ভিভিআই। আর ষষ্ঠ মূল দুই একবার আসছে পৃথিবীতে, তো ওইটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট। আর হচ্ছে সঞ্চার পথের প্রকৃতি নির্ণয়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন? তো আমি আশা করব যে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, কোন জিনিসগুলো আমাদের বেশি করে দেখতে হবে সেটা আপনারা বুঝছেন। আর এই প্রত্যেকটা টপিকই একটু নলেজে রাখবেন, তাহলে আশা করি ভালো করতে পারবেন। হ্যাঁ, তাহলে আসেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি, একটু দুই চারটা প্র্যাকটিস করি। কি বলছে, এত এর আর্গুমেন্ট নির্ণয় করো। একটা জটিল সংখ্যা দেখতে কেমন? একটা জটিল সংখ্যা দেখতে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আকৃতির। এই জটিল সংখ্যার যদি মনে করেন জেড, এই জটিল সংখ্যার যদি মডুলাস বের করতে বলে সেটা কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর যদি ওর আর্গুমেন্ট বা থিটা বের করতে বলে, আর্গুমেন্টের মান 4 রকমের হইতে পারে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে আমার চেক করতে হবে এক্স এর ভ্যালুটা কি পজিটিভ না নেগেটিভ। এখন দেখেন, এটা যদি এক্স প্লাস আই ওয়াই আকৃতিতে চিন্তা করি, এক্স এর ভ্যালুটা হচ্ছে -1 আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে √3, তাই না? তাহলে দেখেন, এক্স এর ভ্যালু নেগেটিভ আর ওয়াই এর ভ্যালু পজিটিভ। এক্স এর ভ্যালু নেগেটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, কোন কোয়াড্রেন্টে হয় সেটা আমার দেখতে হবে। তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু নেগেটিভ হয় এই কোয়াড্রেন্টে আর ওয়াই এর ভ্যালু পজিটিভ হয় এই কোয়াড্রেন্টে, তার মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তার মানে আমার থিটার মানটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য হিসাব করতে হবে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা যদি আর্গুমেন্ট বা থিটার মানটা বের করতে চাই বা আর্গুমেন্ট জেড বের করতে চাই, সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই এর মানটা কত আছে? ওয়াই এর মানটা দেওয়া আছে √3 আর এক্স এর মানটা কত দেওয়া আছে? -1। মডুলাসের ভিতরে থাকার কারণে মাইনাসটা আর কোনো ইম্প্যাক্ট ফেলবে না। তাহলে এখন দেখি পাই মাইনাস টেন ইনভার্স কত আছে? টেন ইনভার্স √3, টেন কত ডিগ্রি মান √3? 1060 ডিগ্রি মান √3, তাই না? তার মানে এটা হচ্ছে পাই বাই 3। তাহলে এটা কত আসবে ভাইয়া? 3 পাই মাইনাস পাই, তার মানে হচ্ছে 2 পাই বাই 3। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তার মানে আপনার এখানে আর্গুমেন্টের ভ্যালুটা কত? সি ইকুয়াল টু 2 পাই বাই 3। তো আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা যদি মডুলাস বের করতে বলতো, √1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3 হোল স্কোয়ার, দ্যাটস ইট, শেষ। আপনাকে যদি মডুলাস বের করো না বলে আপনাকে যদি বলতো এটার পরম মান বের করো, তাহলে ওই সেম কাজটাই করতাম, পরম মান মডুলাস সব কিছু একই কথা, ঠিক আছে। তাহলে আমি আশা করব এই যে প্রসেসটা, এটা আপনি বুঝে গেছেন। তাহলে এই প্রসেসটা বুঝলে আপনার করণীয় কি সেটা আরেকবার বলে দিচ্ছি। আপনার করণীয় হচ্ছে, ভাইয়া তো একটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য বের করলাম, তো ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য সূত্র কেমন আসে, তারপর থার্ড কোয়াড্রেন্টের জন্য সূত্র কেমন আসে, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য সূত্র কেমন আসে, এগুলো আপনি দেখে ফেলবেন, এটা আপনার কাজ, ঠিক আছে। আচ্ছা, তারপর ভাইয়া এই যে এই জিনিসের আপনার এটা আসছিল কত 22-23 সালে এই প্রশ্নটা আসছিল, বলছে যে এইটার মডুলাসটা ভাই বের করো তুমি। হ্যাঁ, আপনারা প্রশ্ন করছে কি ভাইয়া এটার মডুলাসটা বের করেন। হ্যাঁ, আচ্ছা, এটা দেখতে একটু কঠিন লাগে বাট এটা আসলে কঠিন না। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন কি আছে, 1 প্লাস 2√2i ডিভাইডেড বাই -1 প্লাস 2√2i হোল কিউব। কেমন? তা আপনারা দেখেন, আমার নর্মালি এক্স প্লাস আই ওয়াই আকৃতি থাকলে আমি করে ফেলতে পারি। এক্স প্লাস আই ওয়াই উপরে একটা আছে, আবার নিচে একটা এক্স প্লাস আই ওয়াই আছে, এই তো লাগছে ঝামেলা। উপরে একটা এক্স প্লাস আই ওয়াই আছে, নিচে একটা এক্স প্লাস আই ওয়াই আছে, আবার উপরে কিউব দিছে, আরে ভাই ভারী মুশকিল তো, ঠিক আছে। তো এটার মডুলাস কিভাবে বের করবো সেটা আমি একটু বলি আপনাকে। যদি আপনাকে এরকম দেওয়া থাকে যে মনে করেন Z2/Z1 বা Z1/Z2 এর মডুলাস বের করো, এটা যদি বলে, তাহলে এটা মডুলাসের একটা ধর্ম যে হচ্ছে আপনি Z2 এর মডুলাস বের করবেন আলাদা আর Z1 এর মডুলাস বের করবেন আলাদা, তারপরে যে আসে সেটাই আপনার উত্তর। কথা কি বুঝতে পারছেন? মানে হচ্ছে Z2/Z1 করলে মানে যে করলে যেই ভ্যালু আসবে, আপনার হচ্ছে Z2 কে আলাদা করেন আর Z1 কে আলাদা করেন, তারপর ভাগ দিয়ে দিবেন, যেই মান আসবে একই, মানে একই ভ্যালু আসবে। এটা হচ্ছে মডুলাসের ধর্ম। তা আমার জাস্ট এটার উপর কি দেওয়া আছে, একটা কিউব দেওয়া আছে, তো কিউব দিয়ে আমার ভয় পাওয়ার কি দরকার, আমি ভিতরের কাজ করে ফেলি, ঠিক আছে। তাহলে ভিতরের কাজ যদি করে ফেলতে চাই, তাহলে দেখেন উপরেটা কি এক্স প্লাস আই ওয়াই আকৃতির আছে,
তাইলে আমরা কি জানি এক্স প্লাস আই ওয়াই আকৃতির এটার মডুলাস করলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালুটা কত 1 স্কোয়ার প্লাস ওয়াই এর ভ্যালুটা কত 2√2 হোল স্কোয়ার, কেমন ডিভাইডেড বাই আপনার নিচে আছে কত -1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2√2 হোল স্কোয়ার। আই হোপ সবাই ক্লিয়ার। আর উপরে কি আছে ভাই কিউব আছে, হ্যাঁ উপরে কি আছে কিউব আছে। এখন একটা মজার জিনিস আপনি খেয়াল করলেই দেখবেন যে এখান থেকে আসবে কি 1 প্লাস 2√2 হোল স্কোয়ার করলে একটা ভ্যালু আসবে, নিচেও আসবে কি 1 প্লাস 2√2 হোল স্কোয়ার করলে একটা ভ্যালু আসবে। এই দুইটা ভ্যালু সেম সেম না? তাহলে কি ভাইয়া, তাহলে তো এইটার এটা কাটাকাটি যাবে, তার মানে ভিতরে থাকবে খালি 1। 1 এর কিউব করলে কত আসে 1 আসে। আপনার উত্তর কত হবে? বি নম্বরটা হবে আপনার উত্তর, বা 1 হবে আপনার উত্তর। তো আমি আশা করব জিনিসটা দেখতে যতই জটিল লাগুক না কেন জিনিসটা কিন্তু সহজ, এটা আপনারা বুঝতে পারা উচিত, ঠিক আছে। আচ্ছা তো ভাইয়া এটা কিন্তু মোটামুটি বোঝা হয়ে গেল। আচ্ছা এটা তো ভাগের ক্ষেত্রে, দুইটা যদি ভাগ আকারে থাকে দুইটা যদি গুণ আকারে থাকে সেম কথা, যে Z2 ইন্টু Z1 মডুলাস, তার মানে Z2 এর মডুলাস ইন্টু Z1 এর মডুলাস, দ্যাটস ইট। তো এই হচ্ছে মোটামুটি ধর্মের বিষয়গুলা। তো যাই হোক, তো এখন দেখেন আবার এই টাইপের একটা অঙ্ক টিচাররা খুবই পছন্দ করে, কি যে এরকম একটা আপনাকে অঙ্ক দিয়ে দিচ্ছে, উপরে Z1 নিচে Z2 ইকুয়াল টু a প্লাস আই বি যদি হয় এবং এ ও বি যদি বাস্তব সংখ্যা হয় বি এর মানটা বের করো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে আমি মনে করাই দিই। 2 প্লাস 3i ডিভাইডেড বাই 2 মাইনাস আই ইকুয়াল টু এ প্লাস আই বি, এই আকৃতি বলছে না, এই আকৃতি বলছে না, এইটার আমি করবো কি এই আকৃতিতে আনবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো আমার টার্গেট হচ্ছে এইটা, এটাকে আমি কি করবো এই আকৃতিতে আনবো। তো এটাকে এই আকৃতিতে আনার উপায় কি, এই যে 2 মাইনাস আই আছে না, এটার অনুবন্ধী কত হবে 2 প্লাস আই, 2 প্লাস আই দিয়ে উপরে নিচে গুণ করব, তাহলে কত আসবে 2 প্লাস 3i ইন্টু 2 প্লাস আই, আর নিচে কি দেখেন 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই আকৃতিতে পড়ে যাবে। ভাইয়া একবারে করে ফেললাম, হ্যাঁ আচ্ছা। তাহলে ভাইয়া এখান থেকে কি আসবে, এখান থেকে দেখেন তো গুণ করেন তো, 2 দুগুণা 4 প্লাস হচ্ছে 2i, নিজেরা করেন এগুলা, হ্যাঁ তারপরে 3 দুগুণা 6i প্লাস হচ্ছে 3i হোল স্কোয়ার, কেমন 3i হোল স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে কত আসতেছে 4, আর আই স্কোয়ার মানে কত -1, মাইনাস মাইনাসে কত +1 ইকুয়াল টু কত a প্লাস আই বি, কেমন আচ্ছা। তাহলে ভাই এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে কি পাচ্ছি দেখেন তো, আই স্কোয়ার মানে -1, তাইলে হচ্ছে -3, তাহলে 4 এর থেকে -3 গেলে কত থাকে আপনার 1 থাকে, তাই না। আচ্ছা আর হচ্ছে 6টা আই আর 2টা আই মিলে কত হয় 8টা আই হয়, তার মানে উপরে আসলো 1 প্লাস 8i, আর নিচে কি আসলো ভাইয়া, নিচে আসলো 4 যোগ 1 5 ইকুয়াল টু এ প্লাস আই বি, তাই না। আচ্ছা তাহলে এখন এটাকে আমরা যদি একটু সুন্দর করে লিখি, এটা কত আসবে 1/5 প্লাস 8/5i ইকুয়াল টু এ প্লাস আই বি, তাই না। আমি আশা করব সবাই এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ। তাহলে এটা যদি হয় ভাইয়া, এখন দেখেন দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব পার্টগুলো সমান হবে এবং অবাস্তব পার্টের এই অংশগুলোও সমান হবে। তার মানে আপনার a ইকুয়াল টু 1/5, বি ইকুয়াল টু 8/5, আপনার কাছে কিসের মান চাইছে, বি এর মান চাইছে, বি ইকুয়াল টু কত ভাইয়া 8/5, এই হচ্ছে ঘটনা। তো আমি আশা করব সবাই এই অঙ্কগুলা আগে থেকেই পারেন এবং এখনও বুঝে ফেলছেন, আরেকবার যারা পারেন না তারা এখন বুঝে ফেলছেন। তো এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর রাখবেন, হ্যাঁ। আচ্ছা এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে বর্গমূল নির্ণয়, ঠিক আছে, কি নির্ণয়, বর্গমূল নির্ণয়। তো আমি সবসময় বলি যে i 2i 3i 9i 5i শুধু i বা -i -2i -3i সবগুলো একই প্রসেসে করতে হয় এবং এগুলোর বর্গমূলটা খুবই মজার। যেমন ধরেন দেখেন আপনাকে বলছে কি -2i এর বর্গমূল বের করো, এটা বলছে আপনাকে, তাই না। তাহলে এটার আমরা কি করব, a - b হোল স্কয়ার বা a + b হোল স্কয়ারে সূত্রে ফেলবো। তাহলে দেখেন তো এটা কি, এটাকে যদি দেখি কি করা যায়, 2 ইন্টু ধরেন a এর ভ্যালুটা আমি ধরলাম 1 আর ধরেন b এর ভ্যালুটা ধরলাম i, তাইলে আপনার কি আসবে এই জিনিসটা দেখেন তো, আপনার এটাকে যদি সূত্রে ফেলতে চাই তার মানে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার হইলো, হ্যাঁ। এখন খেয়াল করেন তো এটা যদি হয় আই স্কোয়ার মানে কত -1 আর এই +1 চলে যাবে, তাহলে -2i ছিল -2i রইলো, কোনো সমস্যা আছে নাই কিন্তু। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম 1 - i হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি রুট দিয়ে উঠাই দিই তাহলে কত আসবে +-1 - i, এই হচ্ছে আপনার উত্তর। তো +-1 - i, এই যে এ নম্বরটা হচ্ছে আমাদের উত্তর। তাইলে ভাইয়া আমাকে যদি শুধু একটা আই দেওয়া থাকতো তাই আমি কি করতাম, আমি সামনে একটা হাফ দিয়ে 2i নিয়ে আসতাম, তাই এটার বর্গমূল করতাম, সরি ভাই একটু ভুল লিখছি, 2i নিয়ে আসতাম তারপর এটার বর্গমূল করতাম, কারণ -2i এর বর্গমূল জানি, তাহলে +2 এর বর্গমূল তো সেমভাবে করতে পারবো। ভাইয়া আমার 9i দেওয়া আছে, 9i দেওয়া থাকলে আপনার টেনশনের কিছু নাই, 9টার বাইরে রাখেন, একটা 2 দিয়ে ভাগ দেন, তাইলে হচ্ছে আপনি 2i লিখতে পারবেন। তো এটাকে আপনি বর্গমূল করবেন, এগুলো খুব ইজি জিনিস, হ্যাঁ এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা বর্গমূলে দুই টাইপের অঙ্ক আসে, একটা হচ্ছে ওইটা আর একটা হচ্ছে এই যে বর্তমানে যেটা দেখাবো সেটা। তো এটা করা খুব ইজি, অপশন টেস্ট দিয়ে করতে পারেন আপনি, ঠিক আছে।
আর এটা চাইলে মূল নিয়মও করতে পারেন। তো ভাইয়া একটা কাজ করি, ফার্স্টে মূল নিয়ম দেখাই, তারপর অপশন টেস্টটা দেখাই দিব। হ্যাঁ, মূল নিয়মটা হচ্ছে এই যে এক্স প্লাস আই ওয়াই আকৃতি আছে না, এখানে এক্স এর ভ্যালুটা কত 9 আর ওয়াই এর ভ্যালুটা কত ভাই 40। মূল নিয়মটা হচ্ছে মানে শর্টকাটের মূল নিয়মটা হচ্ছে এই যে ওয়াই এর ভ্যালু যেটা আছে এটা 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে কত আসলো 20, তারপরে 20 এর উৎপাদক বের করেন 1 × 20, 2 × 10, 4 × 5 = 20, এই হচ্ছে উৎপাদক, তাই না? এবার আপনার কাজ হচ্ছে আপনার চেক করতে হবে যে এইখানে স্কোয়ার করতে হবে। এই দেখেন 20 স্কোয়ার আর 1 স্কোয়ার, 20 স্কোয়ার থেকে 1 স্কোয়ার বিয়োগ করলে কত আসে 400 বিয়োগ 1 মানে হচ্ছে 399। এই 9 কি মিলছে? মিলে নাই। আচ্ছা, তারপরে এই দুটাকে স্কোয়ার করেন, এটাকে স্কোয়ার করলে 10 × 10 = 100, 100 আর এটাকে স্কোয়ার করলে কত 2 × 2 = 4, তার মানে 100 থেকে 4 বিয়োগ করলে 96। মিলছে 9? মিলে নাই। কিন্তু এটাকে স্কোয়ার করে দেখেন, এটাকে স্কোয়ার করলে কি আসে? একটা আসে 5 × 5 = 25 আর একটা আসে 4 × 4 = 16। দেখেন তো 25 থেকে 16 বিয়োগ করলে কত আসে? 9 আসে না? 25 থেকে 16 বিয়োগ করলে 9 আসে, তাই না? এখানে যদি -9 থাকতো তাহলে আমি বলতাম 16 থেকে 25কে বিয়োগ করছি -9 আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে আমি দেখলাম 25 থেকে 16কে বিয়োগ করলে 9 আসে, তার মানে এই দুইটারে আমি নিব। এই হচ্ছে আমার ঘটনা। হ্যাঁ, এই দুইটাকে আমি নিব। এই দুইটা নিয়ে এখন কি করবো ভাইয়া? আসেন দেখাই আপনাকে এই দুইটাকে নিয়ে কি করা যায়। ঠিক আছে, তাহলে দেখেন এইটা হচ্ছে আমার এই মুহূর্তে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা কি করব? আমরা লিখবো এই যে এর মানটা কত 5, তাহলে 5 স্কোয়ার এ স্কোয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে কত প্লাস আছে মাঝখানে, তাই না? তার মানে প্লাস 2 × 5কে লিখবো এর জায়গায়। হ্যাঁ, আর হচ্ছে বি এর জায়গায় কারে লিখবো 4, বি এর জায়গায় তো 4 এর লেখার কথা, কিন্তু এটার সাথে কত আছে আই আছে না, তাহলে একটা আই দিতে হবে, মানে বি এর সাথে 4i হয়ে গেল। বি এর সাথে কি হয়ে গেল? 4 এর সাথে একটা আই গুণ দিলাম, তাহলে দেখেন 4 × 5 = 20, 20 × 2 = 40, এই যে 40 এই মিলছে, মিলছে। তারপরে হিসাব কি বলে? 4i হোল স্কোয়ার হবে, তাই না? 4i হোল স্কোয়ার হবে। এখন এটাকে যদি এভাবে আপনি লেখেন, তারপর দেখেন তো কি আসে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখন ভালো কথা ভাইয়া, 4 × 5 = 20, 20 × 2 = 40 এই হয়েছে, ভালো কথা। কিন্তু আমার তো এখানে 9 ছিল, 9টা কই? এটার বর্গমূল করবেন, ভালো কথা করতেছেন বুঝছি, কিন্তু হচ্ছে আপনার 9টা কই? এই যে দেখেন 25, 25 থেকে 4i স্কোয়ার মানে কত? i স্কোয়ার মানে -1 আর 4 স্কোয়ার মানে কত 16, তার মানে -16। 25 থেকে 6 গেলে কত থাকে? 9ই থাকে ভাইয়া। তার মানে এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি 5 + 4i হোল স্কোয়ার, লিখতে পারি না? পারি কিন্তু। ঠিক আছে, তাহলে এটার উত্তর কত আসবে? +-5 + 4i, শেষ। +-5 + 4i, এই যে এইটা হচ্ছে আপনার উত্তর। আশা করি বুঝাইতে পারছি। এইটা কেন উত্তর হলো না সেটা একটু ভাইবেন, এটা কেন উত্তর হলো না সেটা একটু ভাইবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শর্টকাটের মেইন প্রসেস। তো এরও শর্টকাট আছে, সেই শর্টকাটটা কি আপনি প্রত্যেকটাকে স্কোয়ার করতে পারেন। যেমন ধরেন এটাকে যদি আপনি স্কোয়ার করেন, স্কোয়ার করলে তার +- থাকবে না, স্কোয়ার চলে যাবে। তাহলে এটাকে যদি স্কোয়ার করি কত আসে? 5 × 5 = 25 প্লাস হচ্ছে 2 × 5 = 10, 4 × 10 = 40i, তারপর হচ্ছে প্লাস 4 × 4 -4 × 4 = 16i, তাই না? কারণ হচ্ছে 4i স্কোয়ার যখন করবো -16 আসে। তাহলে এটা করে আপনি দেখলেন যে 9 + 40i আসে। তাহলে আপনি যখন প্রত্যেকটাকে স্কোয়ার করবেন দেখবেন যে খালি এইটারে স্কোয়ার করলে এটা পান, তার মানে এটারে স্কোয়ার করে যদি এটা পাই, এটাই হচ্ছে উত্তর। এই হচ্ছে আরেকটা ঘটনা। হ্যাঁ, আচ্ছা, তো এটা চলে গেল। আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি সবাই বুঝতে পারছি, আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হয় নেই। কারো যদি বুঝতে অসুবিধা হয় ভাইয়াকে জানাইতে হবে। ঠিক আছে, অবশ্য জানানোর এই মুহূর্তে উপায় কম, বাট হচ্ছে আপনারা যদি ইউটিউবে দেখেন সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন, আপনারা যদি ভিডিওটা ফেসবুকে দেখেন সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, তো ফেসবুকে দেখলে অবশ্যই আমাকে মেনশন দেবেন, তাহলে আমার কাছে আসে। আর ইউটিউবের ভিডিওগুলো আমি একটা নির্দিষ্ট সময় পর পর চেক করি যে কেউ কোথাও বুঝলো না বা কারো কোনো প্রশ্ন আছে কিনা, সেক্ষেত্রে আমি ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, তো ইউটিউবে প্রশ্ন করলো হয়তো আমাকে পেয়ে যাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বা আমি যদি উত্তর নাইও দিই কেউ না কেউ দিয়ে দিবে, দেখবেন। ঠিক আছে, আপনার সাথে অনেকেই আছে পারে যারা দিয়ে দিবে। তো এখন দেখেন আপনাকে এরকম, এটা কি ঘনমূল, এটা কি চতুর্মূল, এটা কি চতুর্মূল। তো ঘনমূল খুব একটা ইম্পর্টেন্ট না, বাট চতুর্মূলটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক, ঘনমূলের শর্টকাট আমরা শিখবো, ঘনমূলের অঙ্ক কিভাবে করতে হয় সেই জিনিসগুলো এই মুহূর্তে আমরা কি করব, আমরা এই মুহূর্তে জানবো। হ্যাঁ, জানার কোনো শেষ নাই, চলো সবাই জানতে যাই। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তো মনে করেন আপনাকে এখানে আই দেওয়া আছে, আই এর হিসাব পরে করি। মনে করেন আপনাকে আমি দিয়ে দিলাম কিউব রুট অফ, ব্যাপার কি আমার কলমের খালি চিকন হয়ে গেল কেন? আপনাকে আমি দিয়ে দিলাম কিউব রুট অফ 27, এইটা দিলাম, বললাম এটার একটু ঘনমূলটা বাইর করে দাও ভাইয়া। আপনি এটা তো দেখেন তো এই আকৃতিতে আনা যায় না, এটাকে কিন্তু চাইলে এই আকৃতিতে আনা যায়, কিউব রুট অফ 3 আনা যায় কি? যায়। তাহলে এখন দেখেন, তো আপনাদেরকে এখন আমি শর্টকাটটা দেখাই দিব। শর্টকাটটা হচ্ছে এরকম, কিউব রুট অফ আপনার যদি এ কিউব থাকে, কিউব রুট অফ যদি এ কিউব থাকে,
এটার ঘনমূল করলে তিনটা ভ্যালু বের হবে। একটা কি, প্রথমটা হচ্ছে এ নিজেই বাইর হবে, এ নিজে বাইর হবে। দ্বিতীয়টা কি বের হবে ভাইয়া, এ ওমেগা বাইর হবে। তৃতীয়টা কি বের হবে, এ ওমেগা স্কোয়ার বের হবে। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। দেখেন এরকম যদি 27-এর ঘনমূল থাকে তাহলে এটাকে কি 3 কিউব লিখতে পারি, তার মানে এ কিউব আকৃতি দিতে পারি। তাহলে এরকম যে কোনো এ কিউব আকৃতি দেওয়া গেলে সেটার উত্তর আসবে এ ওমেগা স্কোয়ার। আর আপনার পরীক্ষার মধ্যে এমন কিছু দিবে না যেটা আপনি এরকম ফেলতে পারবেন না। এরকম ফেলতে না পারলে আপনি অঙ্ক মিলাইতে পারবেন না। পরীক্ষার হলে এমন অঙ্কই দিবে যেগুলো সহজ, তাইলে এই টাইপের আসলেও আসতে পারে। এখন আপনি বলবেন ভাই বুঝছি, নিজে যেটা পারেন সেটা করছেন, এখন এটার উত্তর কত, তাহলে এটার উত্তর হবে 3 ওমেগা আর হচ্ছে 3 ওমেগা স্কোয়ার। তখন করবেন ভাই যেটা পারছেন এটা করছেন, এবার এটা করে দেন, ঠিক আছে। এটা অনেকভাবে আপনি নিজেই করতে পারেন, বাট ভাইয়া একটু করে দিই শর্টকাট দিয়ে, হ্যাঁ। তাইলে এটা কি, এই যে কিউব রুট অফ যদি আই থাকে তাহলে এটা কি করব, তাহলে আমার প্রাইমারি লক্ষ্য কি, আমার প্রাইমারি লক্ষ্য এই সূত্রে ফেলা। তাহলে আমার এখানে কিউব আনতে হবে, ঠিক আছে। তাহলে কিউব কিভাবে আনা যায় সেটা আমি একটু ভাবি, চলেন। আমরা কি জানি, আমরা জানি এখানে যদি আই কিউব করি, আমরা আই কিউব ইকুয়াল টু কত, মাইনাস আই। তার মানে আই এর জায়গায় যদি আই কিউব লিখি তাহলে মাইনাস আই আসে, কিন্তু এখানে কি মাইনাস আই ছিল না, প্লাস আই ছিল। তাহলে আমি এখানে মাইনাস আইকে হোল কিউব করি। দেখেন তো মাইনাস আইকে যদি হোল কিউব করি কি আসে, মাইনাসের ফলে কিউবটা মাইনাসের উপর থাকার কারণে মাইনাসটা বাইরে আসবে, আর আই কিউব মানে মাইনাস আই, তার মানে মাইনাস মাইনাসে প্লাস আই, এটাই থাকে। তার মানে এইটাকে যদি কিউব আকৃতি দিতে চাই এইটা হবে মান। আমার কথা বুঝছেন? তাহলে আপনার প্রথমে আমাকে বলেন, তাহলে এবার আপনার উত্তরটা কি হবে? প্রথমে উত্তর হওয়ার কথা কি, এটা যদি এ কিউব হইতো প্রথম উত্তরটা হইতো এ নিজে, ঠিক আছে। তার মানে প্রথম উত্তরটা হইতো মাইনাস আই, ঠিক আছে, এ নিজে। তাহলে এই যে প্রথমে ও নিজেই হলো। তারপরেরটা কি হওয়ার কথা ভাইয়া, আই ইন্টু ওমেগা। তারপরেরটা কি হওয়ার কথা ভাইয়া, আই ইন্টু ওমেগা স্কোয়ার, মানে এ ইন্টু ওমেগা আর হচ্ছে এ ইন্টু ওমেগা স্কোয়ার। আমি আশা করব ভাইয়া যেটা করছি এটা সবাই বুঝতে পারছেন, কারণ না বোঝার মতো কিছু করিনি আমি, হ্যাঁ। তো এই হচ্ছে ঘটনা। ও আচ্ছা, এখানে একটা ভালো জিনিস আপনার মনে রাখার মতো আছে, সেটা হচ্ছে যে ওমেগার ভ্যালুটা আসলে কত, ঠিক আছে। ওমেগার ভ্যালুটা কত এটা আমাদের সবাই ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ অন্তস্থ যা বলেন সব কিছু, ঠিক আছে, সেটা থাকা লাগবে। -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, √-3 ডিভাইডেড বাই 2। ওমেগার ভ্যালুটা কত, -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারের ভ্যালুটা কত ভাই, ওমেগা স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1 মাইনাস √-3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এটার উত্তরটা এভাবে দিলে দিতে পারে, অথবা এটার সাথে দেখবেন যে আপনি কি করবে, এই যে -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 এই মানটা লিখে দিয়ে ইন্টু মাইনাস আই করে দিল, ঠিক আছে। সেটা করলে আপনার বুঝে নিতে হবে যে হ্যাঁ এটা ওমেগার জায়গায় এটা ভ্যালু বসায় দিচ্ছে ওরা, বা হচ্ছে যে এই যে ওমেগা স্কোয়ারের জায়গায় ওরা এই ভ্যালুটা বসায় দিতে পারে। তো আপনার এটা একটু বুঝে নিতে হবে, কেমন। তো আমি আশা করবো বুঝতে পারছেন, বাট এই জিনিসগুলো খুবই কম আসে, হ্যাঁ, এই জিনিসগুলো কি আসে, খুব কম আসে। তো এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, বাট এখন যে জিনিসটা সব থেকে বেশি আসে সেটা শিখাবো, ঠিক আছে। তো এটা কি শিখাবো, দেখেন আপনাকে চতুর্মূল অফ -81 বলছে, হ্যাঁ। তাহলে চতুর্মূল অফ মাইনাস, আপনি এটাকে কি 9 স্কোয়ার লিখতে পারবেন না, 9 স্কোয়ার লিখতে পারবেন না, ডেফিনেটলি পারবেন। তো আপনি সবসময় মাথায় রাখবেন চতুর্মূল অফ -n স্কোয়ার, এরকম যেই কোনো রাশির চতুর্মূল যখন বের করতে হয় সেটার চতুর্মূলের একটা সূত্র আছে আমাদের, হ্যাঁ। সেটা সূত্রটা কি ভাইয়া, সূত্রটা হচ্ছে +-√n/2 ইন্টু 1 +- i, এই হচ্ছে সূত্র, এই হচ্ছে শেষ। এখন দেখেন এটা যদি আমার সূত্র হয় তাহলে কি চতুর্মূল অফ √-n স্কোয়ার 9 স্কোয়ার আছে, তাহলে 9 স্কোয়ার থাকলে এটার উত্তর কত হবে, +-n/2 √/n/2 মানে হচ্ছে 9/2 ইন্টু 1 +- i, শেষ। তাহলে এটার ভ্যালুটা কত আসবে, প্লাস এটা আসবে হচ্ছে 3/√2 ইন্টু 1 +- i। এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে উত্তর, শেষ। এখানে যদি অপশন ওইটা থাকতো ওইটা দিয়ে দিতেন, হ্যাঁ। তাহলে ভাই এটা কি আছে, এটা চতুর্মূল অফ -13 স্কোয়ার আছে, এটা নিজেরা করেন, ঠিক আছে, এটা নিজেরা করেন, ভাইয়ের পড়ানো শেষ। তো এখন দেখেন লাস্ট আরেকটা, যেটা মানে আসেই না ধরতে গেলে, এটা 13-14 সালে আসছিল দেখছিলাম, এটা হচ্ছে ষষ্ঠ মূল অফ -64, ঠিক আছে, কি ষষ্ঠ মূল অফ -64, কেমন। তো ভাইয়া এটার উত্তর কেমন আসবে, তো এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে আমি একটু দেখাই। এই জিনিসটাকে আপনি চাইলে কীভাবে লিখতে পারেন, ষষ্ঠ মূল অফ -8 স্কোয়ার লিখতে পারেন না, -8 স্কোয়ার লিখতে পারেন না, এই যে 8 64 লিখতে পারছেন, তো পারছেন। তো এরকম আকৃতি যদি আমার কখনো থাকে যে ষষ্ঠ মূল অফ -a স্কোয়ার, এইরকম আকৃতি ধরেন আপনার আছে, হ্যাঁ,
তো এইরকম আকৃতি থাকলে ভাই আপনার উত্তর কি হবে? উত্তরগুলো খুবই ইজি, খেয়াল করে দেখেন। প্রথমে নেবেন প্লাস মাইনাস, হ্যাঁ প্লাস মাইনাস। আপনি কি আপনি কি করতে যাচ্ছেন? ষষ্ঠমূল করতে যাচ্ছেন, ঠিক আছে। তো এখন দেখেন আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে এই যে এটা কত, 3 দুগুণা 6, ধরেন মনে মনে কেটে দিছি, ঠিক আছে, আসলে কাটি না। তাইলে হচ্ছে এটা কত, মাইনাস এ আই। প্রথম ভ্যালুটা হচ্ছে এইটা, ঠিক আছে। প্রথম ভ্যালুটা কোনটা? সো প্রথম ভ্যালুটা হচ্ছে আপনার কিউব রুট অফ এ ইন্টু আই, ঠিক আছে, কিউব রুট অফ এ ইন্টু আই। আচ্ছা, তারপর একটা ভাই কত আসবে? তারপর একটা আসবে হচ্ছে প্লাস মাইনাস আবারও কিউব রুট অফ আই ইন্টু এটার সাথে আবার ওমেগা গুণ হয়েছে, ঠিক আছে। তারপরে লাস্টেরটা কি হবে ভাইয়া? লাস্টেরটা হবে প্লাস মাইনাস কিউব রুট অফ এ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। এই হচ্ছে 3টা উত্তর, ঠিক আছে। ষষ্ঠমূল থাকলে এইভাবে হচ্ছে পাবেন। এই যে দেখেন এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট কয়টা? 6টা উত্তর পাইছেন, ঠিক আছে। এখন আপনাকে আমার ভাইয়া তাহলে এটা একটু বাইর করে দেন, কোনো তো আগা মাথা পাইতেছি না। আচ্ছা তাহলে এটারে করি, চলেন এইটারে যদি করি তাহলে এটার প্রথম উত্তরটা কি আসবে? এটা তো এ, ঠিক আছে। তাহলে প্রথম উত্তরটা আসার কথা প্লাস মাইনাস কিউব রুট অফ এ ইন্টু আই, এটা হচ্ছে প্রথমটা। তারপর এটা কি আসার কথা? প্লাস মাইনাস কিউব রুট অফ এ ইন্টু আই ইন্টু ওমেগা। তারপর এটা কি আসার কথা? প্লাস মাইনাস কিউব রুট অফ এ ইন্টু আই ইন্টু ওমেগা স্কোয়ার। কেমন ভাইয়া? কিন্তু আজকে আসতে পড়াইতেছি, ঠিক আছে। তাহলে খেয়াল করেন তো এখান থেকে কী কী আসবে? প্লাস মাইনাস কিউব রুট অফ 8 মানে কত? 2 আই, ঠিক আছে। তারপরে এখান থেকে আসবে প্লাস মাইনাস, এখান থেকে আসলো 2 ওমেগা আই, এখান থেকে আসলো প্লাস মাইনাস 2 ওমেগা আই, 2 ওমেগা স্কোয়ার আই, দ্যাটস ইট। এখন এখানে ওমেগার জায়গায় আপনার ওই ভ্যালুগুলোও বসানো থাকতে পারে, এটা আপনার বুঝতে হবে। এখন বলছে এইটার সম্ভাব্য মান কত? এইটার সম্ভাব্য মান কত? সম্ভাব্য মান এই 6টার মধ্যে যা খুশি হইতে পারে, ঠিক আছে। তাহলে প্রথমটা কি আছে? প্লাস মাইনাস 2i। প্লাস মাইনাস 2i তো আমার সম্ভাব্য মানের মধ্যে আছেই, এই যে এটা কিন্তু মান। তারপরে দেখেন √3 প্লাস মাইনাস আই স্কোয়ার আছে কোথাও? নাই। তো √2i কোথাও আছে? নাই। √3i কোথাও আছে? নাই, ঠিক আছে। তার মানে আমার উত্তর কিন্তু এ নম্বরটা, ঠিক আছে। আমার উত্তরটা কিন্তু এ নম্বরটা, কারণ এটা সম্ভাব্য মান হয় এই 6টা, এই 6টার মধ্যে এই 2টা। ওকে ফাইন, আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে। এবার ফাইনাল টপিক মোটামুটি বলা যায়, ঠিক আছে। এই যে এই শর্টকাটগুলো আমাদের সবার একদম মাথার মধ্যে রেখে দিতে হবে, ঠিক আছে। আপনাকে সঞ্চার পথের সমীকরণ দেওয়া থাকবে, সঞ্চার পথের সমীকরণ দিয়ে আপনাকে বলবে যে একটা সমীকরণ দিয়ে আপনাকে বলবে এটা কি নির্দেশ করে, এটার সঞ্চার পথটা কি নির্দেশ করে। তো এই শর্টকাটগুলো মাথায় রাখবেন। তো দেখেন ভাইয়া এখানে একটা দুইটা আপনারা বলি, মনে করেন যে এই যে এইটা মানে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ, এই যে মডুলাস অফ জেড ইকুয়াল টু যদি কে বলে এটা একটা বৃত্ত নির্দেশ করে। এটা মানে কি ভাই? মডুলাস অফ জেড মানে আপনাকে মনে করেন বললো 2 + 3i, এই যে একটা জটিল সংখ্যা জেড দ্বারা জটিল সংখ্যা প্রকাশ করে ইকুয়াল টু 5। আপনারা যদি বলে 2 + 3i = 5, এটা কি নির্দেশ করে? আপনি ডেফিনেটলি বলবেন যে মডুলাস অফ জেড ইকুয়াল টু কে। এই আকৃতি থাকলে যেহেতু এটা একটা বৃত্ত নির্দেশ করে, তার মানে এটা একটা বৃত্ত, বৃত্তের সঞ্চারপথ, ঠিক আছে। তা আপনাকে যদি ভাই আমি এরকম বলে দিই 2 মাইনাস মনে করেন যে 2 + 3i, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস বললাম 5 ইকুয়াল টু কত বললাম? 6, এরকম যদি বলে এটা কি নির্দেশ করে ভাই? এটাও একটা বৃত্ত নির্দেশ করে। কেন? কারণ হচ্ছে এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে জেড মাইনাস মনে করেন k1 ইকুয়াল টু k2, এই আকৃতি যদি থাকে সেটা কি নির্দেশ করে? একটা বৃত্ত নির্দেশ করে। এই যে খেয়াল করেন জেড মাইনাস k1 ইকুয়াল টু k2 হইলে এটা কি নির্দেশ করে? একটা বৃত্ত নির্দেশ করে। তাইলে এখানে কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6 7টা। এই 7টা আপনার মনে রাখতে হবে যদি সঞ্চারপথ বিষয়ক আসে এবং পারতে চান, তাহলে এই 7টা মনে রাখলেই হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মোটামুটি কথা। তাহলে আসেন দেখি আমার পরীক্ষার মধ্যে কেমন একটা প্রশ্ন আসছে। বাউতে আসছিল 7-8 সালে, ঠিক আছে। কি আসছিল? যে z ইকুয়াল টু x প্লাস iy এবং হচ্ছে z মাইনাস এই যে দেখেন 3 দিছে, তো 3 এটার আমি k1 ধরলাম ইকুয়াল টু 4 এর জায়গায় আমি k2 ধরলাম। এই আকৃতি দেওয়া আছে না? এই আকৃতি থাকলে কি নির্দেশ করে? এই আকৃতি থাকলে এই যে দেখেন z মাইনাস k1 ইকুয়াল টু k2 আকৃতি হলে এটা কি নির্দেশ করে? একটা বৃত্ত নির্দেশ করে। তাহলে আপনি কি দাগায় দিবেন? এই বৃত্তটা দাগায় দিবেন, শেষ। তার মানে আপনার হচ্ছে এই সূত্রগুলো মনে রাখতে হবে সবগুলা, ঠিক আছে। সবগুলো মনে রাখতে পারলে আপনি জাস্ট দেখবেন যে সমীকরণটা এটা কোন রকমের সমীকরণ, এই রকমের সমীকরণ, তাইলে এটা শেষ, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসগুলো আশা করি সবাই অনেক ভালো ভালো করে পারবো, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে কিছু মান নির্ণয় দেখাই ভাইয়া, হ্যাঁ, কিছু মান নির্ণয় দেখাই। তো দেখেন আপনাকে একটা সমীকরণ দিছে, বলছে i স্কোয়ার ইকুয়াল টু -1 হলে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 প্লাস i⁻23 এর ভ্যালু কত, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আপনাকে আমি প্রথমে কয়েকটা জিনিস মনে করাই দিব। আই এর মানটা কত? আই এর মানটা হচ্ছে √(-1), আই স্কোয়ার মানে কত? -1, আই কিউব মানে কত? -i, i⁴ মানে কত? 1। আশা করি এই কয়টা জিনিস আপনার মনে আছে, হ্যাঁ, আশা করি এই কয়েকটা জিনিস আপনার কি আছে?
মনে আছে। এখন আপনাকে আমি আরেকটা জিনিস বলবো, সবসময় মাথায় খেয়াল রাখবেন যে আই এর উপর ধরেন পাওয়ার আছে, মনে করেন এটা আছে আই কিউব, তারপর একটা আছে আই টু দি পাওয়ার 4, তারপর একটা আছে আই টু দি পাওয়ার 5, তারপর আছে আই টু দি পাওয়ার 6। আই এর উপর পাওয়ার আছে এবং পাওয়ারগুলা কি সমান্তর ধারায় আছে। দেখেন 3 এর পর 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, এরকম যদি পাশাপাশি মান বিশিষ্ট চারটা মান থাকে, এই চারটার যোগফল কত হবে? 0 হবে। ভাইয়া আই টু দি পাওয়ার 223, 224, 225, 226 এরকম চারটা থাকলেও কি 0 হবে? ডেফিনেটলি 0 হবে। ঠিক আছে, মানে আই এর উপর পাওয়ার আছে এবং পাওয়ারগুলো সমান্তর ধারায় আছে, একটার পর একটা, একটার পর একটা। সমান্তর ধারা বলতে এটা বুঝাই নেই যে 3 এর পর 5, 5 এর পর 7, এটা বুঝাই নেই, মানে ক্রমিক। আই এর উপর যে পাওয়ার আছে সেটা যদি ক্রমিক সংখ্যা হয়, 3, 4, 5, 6 এরকম হইলে এটার চারটার যোগফল সবসময় কত হবে? 0 হবে। সেটা যেই কোনো চারটা হোক। ভাইয়া আই টু দি পাওয়ার 19, 20, 21, 22 এই চারটা যোগফল কি 0? ডেফিনেটলি 0। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। তাহলে এখন দেখেন, ভাইয়া কিন্তু অলরেডি অঙ্ক শেষ করে ফেলছি। কীভাবে শেষ করছি দেখেন, আমি দেখতেছি আই এর উপর পাওয়ার আছে 1, তারপর আছে 2, তারপর আছে 3, তারপরটা অবশ্যই 4 হবে। এই চারটা যোগফল কত হবে? 0 হবে। তাহলে এরকম আই টু দি পাওয়ার 20 পর্যন্ত, আই টু দি পাওয়ার 20 পর্যন্ত কয়টা ভাগ আছে দেখেন তো? 5 বার। আই টু দি পাওয়ার 20 পর্যন্ত 5 বার চারটা চারটা করে আসবে। দেখেন প্রথমে কি 1 মানে পাওয়ার, প্রথমটার পাওয়ার হচ্ছে 1, 2, 3, 4, এই এক ভাগ। তারপর হচ্ছে 5, 6, 7, 8 আরেক ভাগ। 9, 10, 11, 12 আরেক ভাগ। ঠিক আছে, 13, 14, 15, 16 আরেক ভাগ। তারপর 17, 18, 19, 20 আরেক ভাগ। খেয়াল করেন এটার মধ্যে কি আছে, আই থেকে আই টু দি পাওয়ার 1 থেকে শুরু করে আই টু দি পাওয়ার 23 পর্যন্ত যোগ করছে না? তাহলে ভাইয়া হচ্ছে পাওয়ারগুলো দেখছি, এই প্রথম 4 ভাগের মানে প্রথম 4 জনের যোগফল 0, পরের 4 জনের যোগফল 0, তারপরে 4 জনের যোগফল 0, তারপরে 4 জনের যোগফল 0, তারপরে 4 জনের যোগফল কি? ডেফিনেটলি 0। এটা তো বুঝতে পারছেন, একদম ভেঙে বলতেছি। হ্যাঁ, তার মানে আমি কিন্তু বুঝতেছি যে আই এর উপর যতক্ষণ পর্যন্ত পাওয়ার হচ্ছে 4-এর গুণিতক আছে, 4 5 20, 4-এর গুণিতক, ততক্ষণ পর্যন্ত এগুলো 0 হয়ে গেছে। তাহলে তারপর কত কত বাকি আছে? আই টু দি পাওয়ার 21 বাকি, আই টু দি পাওয়ার 22 বাকি, আর হচ্ছে আই টু দি পাওয়ার 23 বাকি। তার মানে এই তিনজনের যোগফলটা বের করলে আমার জন্য এনাফ হচ্ছে। ঠিক আছে, তা আই টু দি পাওয়ার 21 মানে কত? আই টু দি পাওয়ার 21 মানে কিন্তু আই টু দি পাওয়ার 20 মানে কিন্তু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার 23 মানে কিন্তু আই কিউব। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আই তো রইল আই স্কোয়ার মানে কত? -1, আর আই কিউব মানে হচ্ছে -i। তাহলে আপনার উত্তরটা কিন্তু -1। আপনার উত্তরটা কত? সি নম্বরটা, -1। আশা করবো সবাই বুঝতে পারছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ইজিলি পারবেন। তারপর দেখেন এইটা এক্স ইকুয়াল টু, এইটা হলে এক্স টু দি পাওয়ার 12 এর মান কত? এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, আপনি বলবেন ভাই 12-13 সালের প্রশ্ন করেন কেন? এটা রিসেন্ট সালেও আসছে, আমার যেটা স্টকের সামনে আগে পড়ছে সেটা আনছি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এইটা ভালো করে খেয়াল করেন তো। এই মানটা না একটু আগে লিখে দিচ্ছি। এই মানটা মানে কি? এই মানটা হচ্ছে ওমেগা। এই মানটা মানে কিন্তু ওমেগা। এক্স ইকুয়াল টু যদি ওমেগা হয়, এক্স টু দি পাওয়ার 12 মানে কি? এক্স টু দি পাওয়ার 12 মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 12। ওমেগার ক্ষেত্রে কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। ওমেগার ক্ষেত্রে ওমেগার ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। তারপর আপনার মাথায় রাখতে হবে ওমেগা কিউব ইকুয়াল টু 1। এইটুকু মাথায় থাকলেই আপনারা অনেক কিছু পারবেন। হ্যাঁ, তাহলে দেখেন ওমেগা টু দি পাওয়ার 12 মানে কত? ওমেগা টু দি পাওয়ার 12 মানে হচ্ছে ওমেগা কিউব টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 3-এর গুণিতক আছে কিনা? 3-এর গুণিতক তো আছে। 3-এর গুণিতক থাকলে এই জিনিসের মান কত হবে? 1। 1 টু দি পাওয়ার 4 মানে কত? 1। সবসময় মাথায় রাখবো যে ওমেগার উপরে পাওয়ারটা 3-এর গুণিতক হলে এটার মান কি আসে? 1 আসে। আর কিছুই ভাবার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, আশা করি সবাই পারছেন। তো সবাই যদি পারি, আসেন এই অঙ্কটা করি। এই অঙ্কটা আরেকটু স্মার্ট একটা অঙ্ক। এটা মনে হয় সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল। প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে 1 মাইনাস, বাপরে বাপ বিশাল প্রশ্ন, ওমেগা টু দি পাওয়ার 8, তারপর হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 16। আই ডোন্ট নো এটা কেমনে হবে। ঠিক আছে, বাট এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আমার ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, এককের ঘনমূল তিনটার যোগফল হচ্ছে 0। এটা মাথায় রাখবেন। 1 ওমেগা স্কোয়ার এগুলো কি? এককের ঘনমূল। এককের ঘনমূল মানে কি? এই যে কিউব রুট অফ 1। এককের ঘনমূল করলে যে তিনটা ভ্যালু পাই, একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। এগুলো একটু মাথায় রাখবেন। হ্যাঁ, এই তিনটা যোগফল কি হয়? সবসময় 0 হয়। আচ্ছা, ভালো কথা। তো এটা যদি জানেন, এখন দেখেন তো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? এই যে এখান থেকে দেখেন 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা, তাই না? তার মানে এখানে আগে থেকে একটা মাইনাস ওমেগা আছে, আরেকটা মাইনাস ওমেগা আসবে, তার মানে -2 ওমেগা। ওকে ফাইন, লিখলাম। তারপরে এখানে কি আছে ভাইয়া? এখানে দেখেন ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা। ওমেগা কিউব মানে 1, তার মানে এখানে আসলে আছে 1 প্লাস ওমেগা। 1 প্লাস ওমেগা মানে কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে এখান থেকে আমি পাবো -2 ওমেগা স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি। তারপরে ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা। আর ওমেগা টু দি পাওয়ার 8 মানে কত? ওমেগা স্কোয়ার।
ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওমেগা। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে থেকে একটা মাইনাস ওমেগা পাচ্ছি, আর এই দুইটার যোগফল থেকে আরেকটা মাইনাস ওমেগা পাচ্ছি, তার মানে এখানে পাবো মাইনাস 2 ওমেগা। ঠিক আছে, তারপরে এটা কি পাচ্ছি দেখেন তো, এটা পাচ্ছি ওমেগা স্কোয়ার, আর এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি হচ্ছে 3 গুণিতক হচ্ছে এটা একটা ওমেগা পাচ্ছি। 1 প্লাস ওমেগা ইকুয়াল টু কত? মাইনাস ওমেগা স্কোয়ার। তার মানে এখানে একটা মাইনাস ওমেগা স্কোয়ার আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার, মানে হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন একটু মজার জিনিস খেয়াল করেন, এগুলো সব কি গুণ অবস্থায় আছে না? গুণ অবস্থায় আছে। তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এই ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ হয়ে কি হয়ে গেল? ওমেগা কিউব হয়ে গেল। এই ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ হয়ে গেল কি? ওমেগা কিউব হলো। ওমেগা কিউবের মান কত? 1। লেখা না লেখা একই কথা। তাহলে বাকি রইল কি? 2 4টা। তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16। আপনার উত্তর কত আসবে? 16। এই বি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। আমি আশা করব এই যে দেখেন অঙ্কটা দেখতে যত বড়, অঙ্কটা কিন্তু তত বড় নয়। অঙ্কটাকে সুন্দর করে পারতে হবে। ঠিক আছে, অঙ্কটাকে সুন্দরভাবে পারতে হবে। তো এরই মাধ্যমে ভাইয়ার জটিল সংখ্যা থেকে যা যা বলার ছিল সব বলে ফেলছি। এখন আমরা কোথায় যাব? এখন আমরা বহুপদীতে চলে যাব। ঠিক আছে, তো ভাইয়া একটু যেহেতু রেকর্ড ক্লাস, আমি একটু ব্রেক নিচ্ছি, 1-2 মিনিটের ব্রেক নিয়ে আমি আসতেছি। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভালোভাবে দেখেন। ঠিক আছে, এগুলো একটু প্র্যাকটিস করেন। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বহুপদী। তো ভাইয়া বহুপদী থেকে আমাদের কি কি পড়া লাগবে সেটা একটু আমরা জেনে নেই, চলেন। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বহুপদী। বহুপদী এই চ্যাপ্টারে চলে আসলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, তো বহুপদী চ্যাপ্টার থেকে খুব বেশি কিছু লাস্ট কয়েক বছরে আসে নাই, খুবই ইজি জিনিস আসে, যাই আসে এই কয়েকটা টপিকের মধ্যে। 1 নম্বর টপিক হচ্ছে নিশ্চয়কের ব্যবহার, মানে হচ্ছে ওই যে নিশ্চয়ক ডিটারমিনেন্ট ডি ইকুয়াল টু কত? বি স্কোয়ার মাইনাস 4ac, সেটা দ্বারা কি এটা জটিল সংখ্যা, দুইটা মূল কি সমান, নাকি দুইটা মূল হচ্ছে অবাস্তব, নাকি দুইটা মূল বাস্তব, এই জিনিসগুলো আমরা নিশ্চয়কের মাধ্যমে নির্ণয় করি না? এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভিভিআই। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এইটা যেটা, এটা এখন বললে বুঝবেন না, এটা আমি একটু পরে করায় দিব, তখনই বুঝবেন, সাথে এখনই করাবো। তারপরে হচ্ছে আমরা কি জানি? মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু বি মাইনাস বি বাই এ, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু সি বাই এ। তারপরে হচ্ছে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সূত্র আছে, সেগুলো দিয়েও প্রশ্ন আসে। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ আছে, এটাও কি গুরুত্বপূর্ণ আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর মূল থেকে সমীকরণ নিন, আপনাকে দুইটা মূল দিয়ে দিলাম, বললাম দ্বিঘাত সমীকরণটা বের করো, বা একটা জটিল মূল দিয়ে দিলাম, বললাম দ্বিঘাত সমীকরণটা বের করো, বা আপনাকে বলে দিলাম যে একটা মূল আর একটা মূলের কি বিপরীত, তাহলে মূলটা বের করো। এরকম সমীকরণ নির্ণয় আসে, বাট সমীকরণ নির্ণয় কম আসে। তারপরে হচ্ছে তারপর আসে, ঠিক আছে, আসে, এটাকে ফালাই দিতে পারবে না, মানে এখানে কোনো টপিক ফালাই দেওয়ার মতো না। তারপরে এই যে দেখেন একটা এরকম একটা রাশি দেওয়া থাকবে, এটা সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করো, এটাও গুরুত্বপূর্ণ। তারপর শর্তমূলক গাণিতিক প্রয়োগ, এটা এখন বুঝবেন না, 3টা শর্ত দিব, 3টা শর্ত মুখস্থ করা যাবেন, তাইলেই হবে। ঠিক আছে, তাইলে ভাইয়া এখানে কি, এখানে আমরা যা বুঝতেছি সবই গুরুত্বপূর্ণ। তাহলে আসেন একে একে সবগুলা দেখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমরা যেটা এই যে ভাইয়া মাত্র বাকি দিলাম, যে দ্বিঘাত সমীকরণ যদি এরকম একটা থাকে, তাইলে এর ক্ষেত্রে কি কি শর্ত হইতে পারে, সেই শর্তগুলো আমরা এখন বের করব, বা শর্তগুলো এখানে লেখাই আছে, ভাইয়া ছবি তুলে নিয়ে আসছি, আপনারা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, মনে করেন একটা দ্বিঘাত সমীকরণ আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আপনি দেখলেন একটা মজার ঘটনা, যে a এর মানটা 0। আপনি বলেন তো এর মান যদি 0 হয়, 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কত? 0। তাইলে এক্স এর কয়টা মান পাবেন? এক্স এর একটা মান পাবেন। তার মানে এ ইকুয়াল টু 0 হইলে সমীকরণটা আসলে দ্বিঘাত থাকে না, দ্বিঘাত থাকলে তার দুইটা মান পাইতাম, কিন্তু এর মান 0 হওয়ার কারণে এটা হয়ে গেছে একঘাত, তার মানে মান পাইছি কয়টা? একটা। তার মানে কোনো একটা সমীকরণের মধ্যে যদি এর মানটা 0 হয়, তাহলে এটা একঘাত হয়ে যায়, যার একটা মাত্র মূল থাকে, এটা জানলেই চলবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ভাইয়া যদি ঘটনা এরকম ঘটে যে ভাইয়া এ এর মান 0 হয়নি, ভাইয়া বি এর মান 0 হয়েছে, কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি বি এর মান 0 হয়, তাহলে মূলদ্বয়ের মান কি হবে জানেন? দুইটা মূল পাবো না দ্বিঘাত সমীকরণে, দুইটা মূল, এক্স এর দুইটা মানই সমান হবে। মূলদ্বয়ের মান কি হয়ে যাবে ভাইয়া? সমান হয়ে যাবে, কিন্তু মূলদ্বয়ের চিহ্ন বিপরীত হবে। মনে করেন যে এক্স এর একটা মান যদি +5 হয়, আর একটা হয়ে যাবে -5, চিহ্ন বিপরীত হবে। তার মানে একটা দ্বিঘাত সমীকরণ এ এর মান 0 হলে সেটা একঘাত হয়ে যায়, তার একটা মাত্র মূল থাকে। তার বি এর মান যদি 0 হয়ে যায়, কোনো একটা দ্বিঘাত সমীকরণে যদি বি এর মান 0 হয়ে যায়, মূলগুলো সমান সমান হবে, যে একটা 5 হলে একটা 5, কিন্তু দুইটাতে চিহ্ন বিপরীত, একটা +5 হলে একটা -5, দ্যাটস ইট। এটা বলছে বি ইকুয়াল টু 0 হলে এই ঘটনা হবে। ঠিক আছে, তারপরে ভাইয়া এই দ্বিঘাত সমীকরণে যদি সি ইকুয়াল টু 0 হয়, তখন কি হবে ভাইয়া? সি ইকুয়াল টু 0 হইলে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন এই দ্বিঘাত সমীকরণে তো দুইটা মূল থাকবে, যে কোনো একটা মূলের মান 0 হবে। ঠিক আছে, সি ইকুয়াল টু 0 হলে যে কোনো দ্বিঘাত সমীকরণের একটি মূলের মান কি হয়? 0 হয়। এগুলো কিন্তু আসে পরীক্ষায়,
ঠিক আছে। তারপরে আপনি যদি কখনো দেখেন যে একটা দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ারের সামনে যে সহগ এ আর এই যে ধ্রুবপদ সি, এ আর সি এর মান যদি সমান দেখেন, কখনো যদি দেখেন একটা দ্বিঘাত সমীকরণের মধ্যে এ আর সি এর মানগুলো কি সমান সমান, এ ইকুয়াল টু যদি সি হয় তাহলে একটা মূল যদি 5 হয় অন্য মূলটা হবে 1/5, মানে একটার উল্টা। একটা মূল যদি আলফা হয় আরেকটা হবে 1/α, একটা যদি হয় বিটা আরেকটা হবে 1/β। আমি আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তাহলে এ ইকুয়াল টু সি হলে একটা দ্বিঘাত সমীকরণ একটা মূল অপর মূলের উল্টা হয়, আমি যা বলছি তাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আপনারা, আমি আরেক কাহিনী কইলাম, আপনারা কইলাম বি এর মানও শূন্য, সি এর মানও শূন্য। একটু আগে বুদ্ধি থেকে কি শিখছেন? বি এর মান শূন্য হলে দুইটা মূল সমান হয়, আর সি এর মান শূন্য হলে একটা মূল শূন্য হয়। একটা মূলের মান শূন্য আবার দুইটা মূলই সমান, তাহলে দুইটা মূলই শূন্য, ঠিক আছে। তাহলে বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0 হলে দুটি মূলই শূন্য হবে এবং সমান হবে, এই হচ্ছে কথা। তাহলে দেখেন তো এগুলো কি ইন্টারেস্টিং কথাবার্তা না? তো পরীক্ষার হলে আমাকে যদি বলে যে হ্যাঁ এ এর মান শূন্য, সমীকরণে এ এর মান শূন্য বা সমীকরণে বি এর মান শূন্য আসে, তাইলে আমি কি ডিরেক্ট এই শর্তগুলো অ্যাপ্লাই করে ফেলতে পারবো? আশা করি বুঝাইতে পারছি। তো কী রকমের প্রশ্ন আসে আসেন দেখি। বলছে এইটা একটা সমীকরণ, এই সমীকরণের একটা মূল আরেকটা মূলের বিপরীত, মানে সমীকরণের একটা মূল আলফা হইলে আরেকটা মূল হচ্ছে 1/α, একটা মূল আরেকটা মূলের কি বিপরীত। তাইলে বলছে নিচের কোনটি সত্য? আপনারা কিন্তু আমি শিখাইছি একটা মূল আরেকটা মূলের যদি বিপরীত হয় তাহলে কি এ আর সি এর মান পরস্পর সমান, তার মানে এ ইকুয়াল টু সি, এ ইকুয়াল টু সি, এই যে সি ইকুয়াল টু এ দেওয়া আছে, এইটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। তারপরে ভাই কি দেওয়া আছে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় এবং এই সমীকরণে যদি বি ইকুয়াল টু 0 হয় তাইলে মূলদ্বয় কেমন হবে? তো দেখেন একটা সমীকরণের বি ইকুয়াল টু 0 হওয়া মানে কি? বি ইকুয়াল টু 0 হওয়া মানে হচ্ছে মূলদ্বয় সমান। মূলদ্বয় কি সমান? বি ইকুয়াল টু 0 হওয়া মানে কি? মূলদ্বয় সমান, মানে দুইটা মূলই সমান হবে। আচ্ছা ভালো কথা, দুইটা মূল সমান হইলে দুইটা মূল তো বাস্তব হইতে পারে অবাস্তব হইতে পারে, সেইটা আমি কেমনে বুঝবো? দেখেন এই যে বাস্তবও সমান লিখছে, আবার এখানে কাল্পনিক আছে, তা আমি বুঝতেছি না যে দুইটা মূল কি সমান হবে মানছি, কিন্তু বাস্তব হবে কিনা বা কাল্পনিক হবে কিনা এটা তো বুঝি নেই, ঠিক আছে। এটা বোঝার উপায় কি সেটা বলে দিচ্ছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে আপনি যদি কখনো দেখেন যে এই সমীকরণে এর যেই মান সি এর যেই মান, হ্যাঁ দুইটাই যদি পজিটিভ হয় বা দুইটাই যদি নেগেটিভ হয়, দেখেন এ এবং সি এর মান দুইটা যদি একই থাকে, মানে চিহ্ন একই থাকে, তাদের চিহ্ন কি যদি একই থাকে, চিহ্ন একই থাকলে তারা হচ্ছে জটিল সংখ্যা নির্দেশ করবে। চিহ্ন যদি একই থাকে তারা কি নির্দেশ করবে? জটিল সংখ্যা নির্দেশ করবে। আর যদি এ আর চিহ্নের মানে তারা হচ্ছে মূলগুলা হচ্ছে জটিল দিবে, হ্যাঁ এই সমীকরণ থেকে মূলগুলা কি পাবো? জটিল পাবো। আর এ আর সি এর মানটা যদি ভিন্ন ভিন্ন হয় বা চিহ্নটা যদি ভিন্ন ভিন্ন হয়, একটা যদি প্লাস আর একটা মাইনাস হয় বা এটা মাইনাস ওইটা প্লাস হয়, তাইলে কি হবে? তাইলে হচ্ছে বাস্তব সংখ্যা নির্দেশ করবে। তারা যে মূলগুলো আসবে সেগুলো কি বাস্তব সংখ্যা নির্দেশ করবে। আরেকবার বলতেছি, আপনাকে বলছে বি ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 হলে এই সমীকরণের মূল দুইটা সমান হয়, মানছি ভাই, সালাম, ঠিক আছে, মানছি। এখন মূলগুলো কি বাস্তব হবে না অবাস্তব হবে তা তো জানি না। আচ্ছা তাহলে বাস্তব কখন বুঝবো? বাস্তব বুঝবো তখনই যখন হচ্ছে এ আর সি এর চিহ্ন কি বিপরীত। এ আর সি এর চিহ্ন যখন বিপরীত থাকবে সমীকরণের মধ্যে, তখন বুঝে নিব যে তারা বাস্তব নির্দেশ করতেছে, বাস্তব মূল নির্দেশ করতেছে। আর এ আর সি এর চিহ্ন যদি একই হয়, দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস যদি হয়, তাহলে তারা কি অবাস্তব বা কাল্পনিক বা জটিল মূল নির্দেশ করবে। কেমন? আচ্ছা এই হচ্ছে ঘটনা। তাহলে এখন দেখেন বি ইকুয়াল টু 0, মূল দুগুলো সমান, বুঝছি। এখন বলছি কি, এবং এ সি গ্রেটার দেন 0, এ সি গ্রেটার দেন 0 মানে কি? খেয়াল করে দেখেন তো, এ আর সি দুইটা যদি, একটা যদি পজিটিভ হইতো আর একটা যদি নেগেটিভ হইতো, দুইটার গুণফল কি নেগেটিভ হইতো, এটা কি গ্রেটার দেন 0 হইতো? হইতো না। তাইলে দুইটা যদি আবার দেখেন পজিটিভ হয় তাইলে কিন্তু গ্রেটার দেন 0 হয়, দুইটা নেগেটিভ হইলেও গ্রেটার দেন 0 হবে গুণফল, তাই না? তাহলে খেয়াল করেন তো, চিহ্ন দুইটার কি একই, এই শর্ত দ্বারা বুঝাইছে দুইটার চিহ্ন একই আছে, এই জন্য গুণফলটা গ্রেটার দেন 0 হয়। আর চিহ্ন যদি একই হয় তার মানে আপনি যে মূল পাবেন সেটা কাল্পনিক মূল। কাল্পনিক মূলগুলো সমান, সমস্যা নেই, সমান সমান কাল্পনিক মূল পাবো। তাহলে আপনার এখানের উত্তর কি হবে? বাস্তব হবে? হবে না। বাস্তব সমান হবে? হবে না। মূলদ হবে? হবে না। উত্তর কি হবে? কাল্পনিক। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। খেয়াল করে দেখেন, এই বাস্তব আর সমান দিছে না, আপনার মাথাতে খালি সমান সমান দৌড়ায়, আপনি এটা দাগায় দিয়ে আন্ডা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, একটু ভালোভাবে বুঝে বুঝে করবো এগুলা, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন কি বলেছে, কি বলেছে দেখেন, বলছে
এত এর মূল দুটা যদি সমান হয় কে এর মান কত। দেখেন একটা জিনিস, মূল সমান হবে না কি হবে সেগুলো অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে, তাই না? তো আমরা ফার্স্টে যেটা শিখবো, আমরা হচ্ছে এখন নিশ্চয়ক শিখবো। নিশ্চয়ক কি? ডি, ডিটারমিনেন্ট ডি ইকুয়াল টু কত? বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কার ক্ষেত্রে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের ক্ষেত্রে। এই সমীকরণের ক্ষেত্রে তার নিশ্চয়ক ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। হ্যাঁ, এখন এই নিশ্চয়কের মান যদি ভাইয়া শূন্য হয় তাহলে মূলগুলা কি হবে? মূলদ্বয় সমান হবে। নিশ্চয়কের মান যদি শূন্য হয়, মূলদ্বয় সমান হয়। বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয়, মানে এই নিশ্চয়কের মান যদি শূন্য থেকে বড় হয়, মূলদ্বয় কি হবে? অসমান, বাস্তব, অসমান হবে, বাস্তব হবে। ঠিক আছে, আবার খেয়াল করেন, বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন যদি 0 হয়, মানে এই ভ্যালুটা যদি লেস দেন 0 বের হয়, মূলদ্বয় কি হবে ভাইয়া? অসমান হবে এবং কাল্পনিক হবে। অসমান এবং কি হয়? কাল্পনিক হয়, মূলদ্বয় অবাস্তব হয়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, যদি বি স্কোয়ার মাইনাস 4ac একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 9 আসছে। 9 কি? এটাতে চাইলে রুট করা যায় 3। এটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। ভাইয়া রুট 10 এটা কি পূর্ণবর্গ? 10 কি পূর্ণবর্গ? না, এটা ডিরেক্ট রুট করতে পারেন না। ভাইয়া আপনি যদি রুট 16 ধরেন, এটা কিন্তু পূর্ণবর্গ, কারণ 4 লিখতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এটা যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ্বয় কি হবে? বাস্তব হবে এবং কি হবে? মূলদ হবে। ঠিক আছে, তো আমি আশা করি আমি যা বলছি এগুলো সবাই নোট ডাউন করে ফেলছেন। তো নোট ডাউন যদি করে ফেলেন, আসেন এই অঙ্কটা আমরা করি। ভাইয়া মোটামুটি আপনাদেরকে একটু মনে করায় দেওয়ার চেষ্টা করছি, আসেন এটা করি এখন। হ্যাঁ, কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কে ইকুয়াল টু 0। এই সমীকরণের মূল দুটা কি বলছে বাইরে? মূল দুটা বলছে সমান। মূল দুটা যদি সমান হয়, কে এর মানটা কত? খেয়াল করে দেখেন, মূল দুটা সমান হওয়ার শর্ত কি? একটা সমীকরণের মূল দ্বয় তখনই সমান হয় যখন তাদের নিশ্চয়কের মানটা শূন্য হয়। তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মানে কত? বি এর ভ্যালুটা কত? মাইনাস 2 হোল স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর ভ্যালুটা কত? এক্স স্কোয়ারের সামনে সহগ হচ্ছে এ, ইন্টু সি এর ভ্যালুটা কত? কে ইকুয়াল টু কত? 0। তার মানে আপনি এখান থেকে দেখতেছেন 4 কে ওই পাশে নিয়ে যান, 4 কে ইকুয়াল টু 4। তার মানে কে ইকুয়াল টু কত বাইরে? 1। কে ইকুয়াল টু কত? 1। আশা করি সবাই বুঝে গেছেন। হ্যাঁ, তো নিশ্চয়কের ব্যবহার দেখাচ্ছি। তারপর দেখেন এই প্রশ্নটা কবে আসছে, এটা দেখেন সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস, ওরে বাবা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস পি প্লাস 1 ইকুয়াল টু যদি 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। দেখেন কি বলছে? এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। মূলদ্বয় বাস্তব ও অসমান কখন হয়? যখন ডি এর মানটা গ্রেটার দেন 0 হয়, তাই না? তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মানে কত? মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মানটা হচ্ছে 1 ইন্টু সি এর মানটা হচ্ছে পি প্লাস 1 ইজ গ্রেটার দেন 0। কেমন? আচ্ছা, এইটা যদি হয় ভাইয়া, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 4 মাইনাস 4p মাইনাস 4 ইজ গ্রেটার দেন 0। এই হচ্ছে ঘটনা, মাইনাস 4p মাইনাস 4। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে 4 আর 4 কাটাকাটি গেল, তার মানে মাইনাস 4p ইজ গ্রেটার দেন 0। ও মাই গশ, এখান থেকে তো আমি পাচ্ছি আমার p এর মানটা গ্রেটার দেন 0 না লেস দেন 0, সেটা আমার বের করতে হবে। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করেন, এখানে মাইনাস আছে না? তো p এর মান আমার কি হবে সেটাই বের করতে হবে। মাইনাস আছে না এখানে, তাহলে এই মাইনাসটাকে সরানোর জন্য, p এর সামনে মাইনাস রাখবো না, তো মাইনাসটাকে সরানোর জন্য উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করব। উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে 4p ইজ লেস দেন 0 হয়ে যাবে। যখনই মাইনাস দিয়ে গুণ করবেন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো চিহ্ন চেঞ্জ হয়ে গেল, তারপরে p ইজ লেস দেন 0। তার মানে আমার যদি মূলগুলা বাস্তব ও অসমান হয়, p এর মানটা অবশ্যই 0 থেকে ছোট। এটার উত্তর হবে ডি নম্বরটা। আমার p এর মানটা অবশ্যই কি হয়ে যাবে? 0 থেকে ছোট হয়ে যাবে। কেমন? এখানে অসমতার কিছু বৈশিষ্ট্য ইউজ হয়েছে, এগুলো কিন্তু একটু বুঝে নেবেন। হ্যাঁ, এই যে আরেকটা অঙ্ক দেখেন 21/22 সালে আসছে, এইটা অসমতা ইউজ হবে। তো বলছে এত সমীকরণের মূলগুলা জটিল হবে কখন? মূলগুলা জটিল হয় কখন? বি স্কোয়ার মাইনাস 4ac ইজ লেস দেন 0 হইলে। তাহলে এখানে বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মানটা 1, সি এর মানটা 1। তার মানে কে স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন যদি 0 হয়, তার মানে মূলদ্বয় কি হবে ভাইয়া? জটিল হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি বুঝি? কে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ লেস দেন 0 হইলে আপনার মূলদ্বয় জটিল হবে। এখন আপনারা জিজ্ঞেস করছে যে কে এর মানটা আসলে কি, কে এর মানটা কোন জায়গার মধ্যে আছে, রেঞ্জটা কি? এই রেঞ্জটা বের করতে হইলে বুঝে যদি করতে চান তাহলে এইভাবে সংখ্যাটা কাটতে হবে। তারপরে কে প্লাস 2 ইকুয়াল টু 0 মনে মনে চিন্তা করেন। কে প্লাস 2 ইকুয়াল টু 0 হলে কে এর মানটা তখন কি আসে? মাইনাস 2। আবার কে মাইনাস 2 ইকুয়াল টু 0 চিন্তা করেন মনে মনে। কে মাইনাস 2 ইকুয়াল টু 0 যদি হয়, তার মানে কে ইকুয়াল টু কত? 2। এই যে ভাইয়া সংখ্যা রাখার মধ্যে বসাইলাম। এখন খেয়াল করেন,
এই দুইটা জিনিসের গুণফল কি শূন্য থেকে ছোট হইতে হবে, তাই না? এখন দেখেন কে এর মানটা আপনার এইখানে হইতে পারে, মানে কে এর মানটা লেস দেন -2 হইতে পারে, আবার কে এর মানটা এমন হইতে পারে -2 থেকে কে এর মানটা হচ্ছে আপনার 2 এর মধ্যে হইতে পারে, আবার কে এর মানটা কি গ্রেটার দেন 2 হইতে পারে। হ্যাঁ, তো এখন একটা কাজ করি। ও আপনি বলবেন ভাই কে এর মানটা -2 হইতে পারে না, তাও পারে। তো আমরা দেখি, আচ্ছা এইখানে লিখি কে এর মানটা হচ্ছে -2 এর সমান বা এর থেকে ছোট হইতে পারে, কে এর মানটা হচ্ছে +2 এর সমান বা এর থেকে বড় হইতে পারে, আর কে এর মানটা -2 থেকে 2 এর মধ্যে হইতে পারে। মানে এখানে যে আপনার কে এর মান হইতে পারে, 3 জায়গায় হইতে পারে কে এর মান। এখন আমি দেখবো যে আমার এই শর্ত সাপেক্ষে কোনটা সত্য সেটা আমি বের করব, ঠিক আছে? তাহলে এখন দেখেন কে এর মানটা যদি -2 এর সমান হয়, সোজা বাংলা কথা, কে এর মানটা ধরেন -2 এর সমান হইলো, -2 এর সমান হইলে এটা কত হবে, -2 মানে কে এর মানটা -2 বসান, -2 + 2 = কত, 0। 0 কি লেস দেন 0 হয় কখনো? হয় না। তার মানে কে এর মানটা ভাই -2 এর সমান হইতে পারবে না। তারপরে কে এর মানটা ধরেন -3, এইদিকে যে কোনো একটা ভ্যালু ধরে নেন, -3 যদি হয়, -3 + 2 এটা মানে -1, -3 - 2 এটা মানে -5। তাহলে চিন্তা করেন দুইটাই মাইনাস ভ্যালু, দুইটা মাইনাস ভ্যালু গুণ করলে তো একটা প্লাস ভ্যালু আসে, প্লাস ভ্যালু কি কখনো শূন্য থেকে ছোট হয়? হয় না। তার মানে কে এর মান আপনার এই অংশে থাকতে পারে না, বা লেস দেন অর ইকুয়াল টু -2 হতে পারে না। সেম ভাবে টেস্ট করলে দেখবেন কে এর মানটা +2 এর সমান বা ইকুয়াল হতে পারে না। তাহলে ভাইয়া এইটা কি সত্য? দেখি, ধরেন -2 থেকে 2 এর মধ্যে কি আছে, শূন্য আছে, তো শূন্য ধরলাম। কে এর মান যদি শূন্য হয়, 0 + 2 কত, +2, 0 - 2 কত, -2। তাহলে দেখেন +2 আর -2 গুণ করলে -4, -4 কি শূন্য থেকে ছোট না? ছোট। তার মানে আমি যেটা বুঝলাম যে এই ক্ষেত্রে এই শর্ত অনুযায়ী -2 থেকে কে এর মানটা কিসের মধ্যে, 2 এর মধ্যে। তার মানে -2 থেকে কে এর মানটা 2 এর মধ্যে, এই যে সি নম্বরটা হচ্ছে সঠিক। তো এই অঙ্ক নিয়ে আপনারা অনেক মাথা ঘামান, অনেক মাথা নষ্ট করেন, তো আমার কাছে মনে হয় মাথা নষ্ট করার কিছু নেই, খুব ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে গেছে। হ্যাঁ, একটু ব্রেন স্টর্মিং করলেই বুঝে যাবেন। আচ্ছা, তো নিশ্চয়ক বিষয়ক প্রশ্নগুলো এরকম আসতে পারে, এই যে যা যা দেখাইলাম এরকম আসতেই পারে। তারপর দেখেন এরকম আসে যে এত সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত, মানে আপনাকে মান নির্ণয় করতে দিতে পারে। আচ্ছা, এখন আপনাকে কয়েকটা জিনিস শিখাই। দেখেন আপনার যদি ax² প্লাস bx প্লাস c = 0 এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকে, এই সমীকরণে অবশ্যই কয়টা মূল থাকবে? দ্বিঘাত সমীকরণ মূল হয় দুইটা, ধরলাম একটা আলফা একটা বিটা। তাহলে এদের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, আলফা প্লাস বিটা = -b/a, এই যে b, এই যে a। তারপরে আলফা ইন্টু বিটা = কত হবে, c/a, এই যে c, এই যে a। এটা কি? এটা হচ্ছে মূল আর সহগের মধ্যে সম্পর্ক। এই যে দেখেন এগুলো হচ্ছে মূল, আর এগুলা কি, এই যে x² আর x এর সহগ, x² আর x এর সহগ, বা ধ্রুবপদ আর x² এর সহগ, দ্যাটস ইট, ঠিক আছে? এটাকে কি বলে, মূল সহগ সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারি। আচ্ছা, সেম ভাবে আরেকটা জিনিসও বলতে পারি, ধরেন ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0 এরকম যদি ত্রিঘাত সমীকরণ থাকে, ওর মূল কয়টা হবে? 3টা হবে। ওর মূল কয়টা হবে? 3টা হবে, আলফা বিটা গামা। তাইলে আলফা প্লাস বিটা প্লাস গামা = কত হবে ভাইয়া? -b/a। তারপরে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা = কত হবে? c/a। তারপরে আলফা বিটা গামা = কত হবে? -d/a। তো এই সূত্রগুলো, এগুলো হচ্ছে মূল সহগ সম্পর্ক, এগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে। কেমন? এই যে মূল সহগ সম্পর্কগুলো আমাদের একটু কি রাখা লাগবে? মাথায় রাখা লাগবে। আচ্ছা, আমরা যে অঙ্ক করতে আসছি সেটা করি এবার। তো এখন দেখেন এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের মূলগুলো কত? আলফা বিটা। তাহলে আমি এখান থেকে শুরুতেই বের করে নিই, আলফা প্লাস বিটা = -b/a। তার মানে দেখেন -4/a এর মানটা হচ্ছে 1, তার মানে -4। আর আলফা ইন্টু বিটা = কত? c/a, তার মানে হচ্ছে 4/1 = 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এই যে c, এই যে b। ঠিক আছে, এখন আপনাকে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত। তো আলফা কিউব প্লাস বিটা কিউব এত কঠিনভাবে চিন্তা না করে a কিউব প্লাস b কিউবের কথা চিন্তা করেন। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব -3ab a প্লাস b, তাই না? তাই এটার মান বের করতে বলছে। তাহলে a প্লাস বি হোল কিউব, দেখেন তো a প্লাস বির মান জানেন না? জানেন তো, -4। তার মানে -4 হোল কিউব -3 ইন্টু ab, এর মান জানেন না? জানেন তো, 4। তার মানে 3 ইন্টু ab মানে হচ্ছে 3 4 12। তারপর হচ্ছে a প্লাস বির মানটা কত? -4। দেখেন ভাই, খালি মানগুলা বসাচ্ছি, নাথিং এলস। তাহলে এটাকে যদি আমরা কিউব করি, তার মানে কত আসবে? মাইনাস তো আসবেই, 4 4 16, 4 16 = 64, এটা আসলো 64, আর এটা কত? 4 12 48। তাহলে এবার আপনিই হিসাব করেন 48 আর 64-র মধ্যে ডিফারেন্স কত? 48 আর 64-র মধ্যে ডিফারেন্স কত? তো চিন্তা করেন, 50 থেকে চিন্তা করেন, ঠিক আছে? 50 থেকে যদি চিন্তা করেন, 14 আর হচ্ছে 2 16, এখানে আসার কথা কত? 16। ঠিক আছে, আপনাদেরকে সেম আসতেছে কিনা আমাকে জানেন। 64 থেকে 48 বিয়োগ করেন সবাই, 14 থেকে 8 গেলে কত থাকে? 6, হাতে আছে 1, 4 একে 5, তার মানে কত? 16। তার মানে এটা আসবে -16।
আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালুটা কত -16 আসার কথা, ওদের কিভাবে প্লাস আসলো ভাইয়া সেটাই চিন্তা করতেছি, ঠিক আছে, ওদের কিভাবে প্লাস আসলো ভাইয়া সেটাই চিন্তা করতেছি। তো আপনারাও একটু অঙ্কটা করেন, ঠিক আছে, আপনারাও একটু অঙ্কটা করেন। আচ্ছা, আলফা কিউব প্লাস বিটা কিউবের ভ্যালু, তাই না? আমরা সূত্র ঠিক লিখছি কি, আলফা কিউব প্লাস বিটা কিউব মানে হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি। একটু ভাইয়াকে চিন্তা করার সময় দেন সবাই, তো এই ফাঁকে আমি একটু পজ করি। আচ্ছা, তো সবাই খেয়াল করেন, আমি আমার ভুলটা খুঁজে পাইছি, এই যে ভাইয়ার ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে আমি বলি। আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ না, মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস তো একটা থাকবে, মাইনাস বি এর মানটা -4, তার মানে এটা হবে মাইনাসে মাইনাসে +4, ঠিক আছে, এই যে এই ভুলটা হয়েছে আমাদের। তাহলে এটা হচ্ছে প্লাস, এটাও প্লাস। তাহলে এখন যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া 64 আর হচ্ছে 48, ঠিক আছে। তাহলে আমাদের কত আসতেছে 4 কিউব আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আবার হচ্ছে মাইনাস হবে না, এখানে তখন কি হবে প্লাস হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থাকবে এখানে। হ্যাঁ, এই যে দেখছেন, একটা ছোট্ট ভুলের জন্য আমি কিন্তু ভালো ভোগান্তিতে পড়ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কত 4 × 64 মাইনাস হচ্ছে 4 × 12 = 48 ইকুয়াল টু কত 16, এই হচ্ছে আমাদের উত্তর, উত্তরটা হচ্ছে 16, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তো ভুল চেক করে পাইছি আলহামদুলিল্লাহ, সেটা একটা বড় জিনিস। তো এখন দেখেন, এইখানে একটা ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণের মূল তিনটা বলছে এ বি সি, তাহলে এ বি বি সি সি এর মান কত। তাহলে খেয়াল করেন, এগুলো কিন্তু শিখাই ফেলছি অলরেডি। এক্স কিউব প্লাস হচ্ছে 2x স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস 4 = 0, এই হচ্ছে আপনার ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত সমীকরণের মূল তিনটা হচ্ছে এ বি সি। তা আপনাকে শিখাইছিলাম আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তারপর আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু সি বাই এ। তো খেয়াল করেন, আপনার আলফা বিটা বিটা গামা যদি করি, আলফা বিটা প্লাস হচ্ছে বিটা গামা প্লাস হচ্ছে গামা আলফা ইকুয়াল টু কত সি বাই এ। এখানে সি এর মানটা কত, এই যে দেখেন সি এর মানটা হচ্ছে 3 ডিভাইডেড বাই এ এর মানটা হচ্ছে 1, তার মানে আপনার উত্তরটা আসবে কত ভাইয়া, উত্তরটা আসবে এই যে 3। আশা করি সবাই বুঝতে পারছি, ঠিক আছে। তো এই ধরনের মান নির্ণয়গুলো আমাদের আসতে পারে। এখন আরেকটা অঙ্ক দেখেন, এত সমীকরণের একটা মূল আরেকটা মূলের 3 গুণ হলে কে এর মান কত। এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের একটা মূল মনে করেন আলফা, তাইলে আরেকটা মূল 3 আলফা হবে। এই যে দেখেন, এই মূলটার কত 3 গুণ। তো কি বলছে, এই দ্বিঘাত সমীকরণের একটা মূল, এই মূলটা অন্য মূলটার 3 গুণ যদি হয়, তাহলে কে এর মান কত। তাহলে দেখেন, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা কি জানি, তার মূলদ্বয়ের যে যোগফল, এই দুটার যোগ করলে কত আসবে 4 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কে ডিভাইডেড বাই 3, ঠিক আছে। এই যে বি বাই এ করলাম, হ্যাঁ। তারপরে আলফা ইন্টু বিটা মানে হচ্ছে মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল করলে কত আসবে 3 আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। সি এর মানটা কত 4 ডিভাইডেড বাই হচ্ছে 3 এ এর মানটা, তাই না। আচ্ছা, তো এখন আমার কে এর মান লাগবে। তো খেয়াল করেন, এই সমীকরণ থেকে আমি আলফার মান জেনে যাব, আর আলফার মানটা এখানে না বসায় দিলে কে এর মানটা পেয়ে যাব, শেষ, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফা স্কোয়ার মানে কত দেখেন তো, আলফা স্কোয়ার মানে হচ্ছে 4/9, অতএব আলফা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2/3, আলফা ইকুয়াল টু কত প্লাস মাইনাস 2/3, রুট করলে এটাই পাবেন। তাহলে আলফার মানটা আমরা এখানে বসায় দেই, 4 ইন্টু প্লাস মাইনাস 2/3 ইকুয়াল টু k/3, কেমন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইগুলো তো গুণ অবস্থায় আছে, তাই না, গুণ অবস্থায় আছে, তাইলে কি এই নিচে 3 3 কাটা যাবে, তার মানে আপনার কে এর মানটা কত আসবে, কে ইকুয়াল টু প্লাস মাইনাস 8 আসবে, কে ইকুয়াল টু কত আসবে ভাইয়া প্লাস মাইনাস 8 আসবে, অন্য কিছু আসার কোনো সুযোগই নেই, ঠিক আছে। কে ইকুয়াল টু কত প্লাস মাইনাস 8 আসবে। তাহলে এটাও গেল। এখন দেখেন, এখন আমরা একটু সমীকরণ নির্ণয় দেখব। কোনো দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি এটা হয়, অন্য মূলটা কত। তো খেয়াল করেন ভাইয়া, এই অঙ্কটা একটু বলি। একটা মূল কত দেওয়া আছে 2 প্লাস রুট ওভার মাইনাস 3, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 প্লাস √3i। তার মানে দ্বিঘাত সমীকরণে একটা মূল হচ্ছে জটিল সংখ্যা, সবসময় মনে রাখবেন, একটা দ্বিঘাত সমীকরণে একটা মূল যদি জটিল সংখ্যা হয়, অপর মূলটা অবশ্যই অনুবন্ধী জটিল সংখ্যা হবে। তার মানে এই দ্বিঘাত সমীকরণের অপর মূল যদি বের করতে বলতো, সেটা কি হতো 2 মাইনাস √3i, এই হচ্ছে ঘটনা। তারপর আরেকটা কথা বলে দিই, যেহেতু মাথায় আসছে, একটা মূল যদি অমূলদ হয় 1 প্লাস √2, এটা একটা মূল অমূলদ, তাইলে একটা দ্বিঘাত সমীকরণের অন্য মূলটা কত হবে, অনুবন্ধী অমূলদ সংখ্যা। একটা দ্বিঘাত সমীকরণের মূল থাকে কয়টা, দুইটা, একটা জটিল হইলে আরেকটা হয় তার অনুবন্ধী জটিল, একটা অমূলদ হইলে আরেকটা হয় তার অনুবন্ধী অমূলদ। আর দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সহজ সূত্র কি, সহজ সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0, এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সূত্র, কেমন। তাহলে এই সূত্রের প্রয়োগের মাধ্যমে আপনি অঙ্কটা করতে পারেন, আপনি ভিন্নভাবে অঙ্কটা করতে পারেন, তো এটা আপনার উপর পুরোপুরি। তো দেখেন ভাইয়া কি জানি, একটা মূল যদি 2 প্লাস 3i হয়, আর একটা মূল হচ্ছে 2 মাইনাস 3i, তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস মূল দুইটার যোগ করতে হবে, এই দুইটা মূলটা যোগ করলে দেখেন এই অংশ এই অংশ চলে যায়, তার মানে 2 2 4 থাকে, তার মানে 4x
প্লাস আলফা বিটা মানে হচ্ছে এই দুটার গুণফল, এটা কি এ প্লাস বি আর এটা এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত এ স্কোয়ার মানে কত 2 দুগুণা 4 মাইনাস বি স্কোয়ার মানে কত √3 হোল স্কোয়ার, বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে হচ্ছে √3i হোল স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার মানে কত √3i হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করেন √3 কে স্কোয়ার করলে কত আসে 3, আর আই স্কোয়ার করলে আসে কত মাইনাস, তার মানে 4 - 3 = কত 0। তাহলে এটা কত আসলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 = 0, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 = 0। ভাইয়ার তো এখানে কোনোটাই আসলো না, ভাইয়ার তো এখানে কোনোটাই আসলো না, আপনাদের কি আসতেছে সেটা একটু আমাকে জানান। আচ্ছা এখানেও আমি একটা ভুল করছি, কি ভুল করছি দেখেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে না, তাহলে এ স্কোয়ার মানে তো হচ্ছে 2 দুগুণা 4, দিস ইজ গুড। তারপর তো একটা মাইনাস থাকবে, মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে √3i হোল স্কোয়ার, √3i হোল স্কোয়ার মানে হচ্ছে -3, তাহলে মাইনাস মাইনাসে +3 হবে, এটা কত হবে +3 হবে। তো একটু আপনারা একটা লাইন করেন, বাইরের মতো ভুল করেন না, তাহলে এটা +3 হলে কত 4 3 7 হবে, কেমন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 = 0, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 = 0, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 = 0, এই যে সি নম্বরটা হচ্ছে উত্তর। তো একটা জিনিস খেয়াল করছেন, আমরা দুইটা সিলি মিস্টেক করছি অলরেডি, মাইনাসগুলো খেয়াল করতেছি না। তো আপনারা একটা লাইন বাড়তি করবেন, ভাইয়ার মতো এত শর্টকাট করার দরকার নেই, আপনারা কোন লাইনটা করবেন, ওই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটা, ওইটা একটু লাইনটা বাড়তি করেন, তাইলে আপনার অঙ্কটা শুদ্ধভাবে হবে, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল যদি 1 হয় আর একটা যদি 2 হয়, সমীকরণটা কত অলরেডি পারেন। তো হচ্ছে এটা কি থাকবে, এটা এইচডব্লিউ থাকবে, কেমন, এটা কি থাকবে ভাইয়া এইচডব্লিউ থাকবে। তাইলে ভাইয়া এখন কিছু শর্টকাট আপনার জেনে রাখাটা জরুরি, এই শর্টকাটগুলো দিয়ে দিলাম, কারণ এত বড় অঙ্ক আপনি সবসময় করতে পারবেন না, আমি যেভাবে দিছি ওই রকম অঙ্ক আপনি করতে পারবেন, কিন্তু এই রকম অঙ্ক আসলে আপনার সমস্যা হবে। যেমন ধরেন আপনাকে যদি বলে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, আপনার কি বলছে আলফা বিটা মূল বিশিষ্ট একটা সমীকরণ দেওয়া আছে, তাইলে আপনি 1/α আর 1/β মানে হচ্ছে এই মূল দুইটার বিপরীত মূল বিশিষ্ট সমীকরণটা বের করে, এটা যদি আপনারা বলে তাহলে আপনার কি করতে হবে জানেন, আপনি দেখেন আবার বলতেছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, এই সমীকরণের মূল দুইটা হচ্ছে আলফা বিটা, তাহলে আপনারা বলছি এই মূল দুটার বিপরীত মূল 1/α আর 1/β বিশিষ্ট মূল বিশিষ্ট যে সমীকরণ, সেই সমীকরণ বের করো। তো সমীকরণটা খুবই ইজি, আপনার কি হবে দেখেন, এই সি আর এ জাস্ট জায়গা বদল করবে, তার মানে cx স্কোয়ার প্লাস bx প্লাস a = 0, সেটাই হচ্ছে 1/α আর 1/β বিশিষ্ট মূলের সমীকরণ। তো এগুলো হচ্ছে শর্টকাট, তো এরকমভাবে কয়েকটা শর্টকাট দেওয়া আছে, এই শর্টকাটগুলো একটু মাথায় রাখবেন, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে। তো আপনাদেরকে কিন্তু ভাইয়া একটা ধরায় দিলাম যে কিভাবে পড়বেন, যে এরকম যদি আলফা বিটা হয় এটার বিপরীত মূল বিশিষ্ট সমীকরণটা এরকম হবে, এই যে সি আর এ জায়গা বদল করবে খালি cx স্কোয়ার প্লাস bx প্লাস a, বাকিগুলো আপনি সেমভাবে বাসার মধ্যে প্র্যাকটিস করেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার বাসায় হোম প্র্যাকটিসের জন্য, হ্যাঁ হোমওয়ার্ক থাকলো এগুলা, ঠিক আছে, আশা করি এগুলো পারবেন সবাই। আচ্ছা এবার হচ্ছে ওই যে ভাইয়া বলছিলাম কিছু শর্তমূলক অঙ্ক আছে, মানে অঙ্কগুলো আমরা ডিরেক্ট মনে রাখবো। দেখেন আপনাকে যদি বলে এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস c = 0, এই হচ্ছে একটা সমীকরণ, খেয়াল করবেন পুরো প্যাটার্নটা। আরেকটা যদি বলে এক্স স্কোয়ার মাইনাস cx প্লাস b = 0, এই হচ্ছে একটা প্যাটার্ন, খেয়াল করেন এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস c = 0, আর এখানে কি হয়েছে এক্স স্কোয়ার মাইনাস cx প্লাস b = 0, এখানে b ছিল c ছিল, এখানে c b, এরকম ধরেন দুইটা সমীকরণ আছে। তো বলছে সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুব হওয়ার শর্ত কি, খেয়াল করেন, মনে করেন এই সমীকরণে যে দুইটা মূল ছিল সেই দুইটা মূল ছিল আলফা আর বিটা, আলফা বিটার মধ্যে পার্থক্য মনে করেন কে, মানে দুইটার বিয়োগ করলে কে আসতো, এই সমীকরণের মূল দুটো হচ্ছে গামা আর ডেল্টা, গামা আর ডেল্টার মধ্যেও বিয়োগ করলে দেখেন কে আসে, ঠিক আছে, ধরেন একটা হচ্ছে 6 একটা 4, 6 বিয়োগ 4 কত 2, এটা 8 আর এটা 6, 8 বিয়োগ 6 = কত 2, তাহলে এই দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণেরই মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবপদ, মানে এই দুটো সমীকরণের মূলগুলোর বিয়োগ করলে কে পাই, এই সমীকরণের মূলগুলোর বিয়োগ করলে কে পাই, তাইলে এদের মধ্যকার শর্তটা কি, মানে ধ্রুবপদ পাওয়ার বা হচ্ছে কে পাওয়ার শর্তটা কি, শর্তটা হচ্ছে এই যে বি, এই যে সি, বি এর সাথে সি যোগ করবেন প্লাস 4 = কত 0, এইটাই হচ্ছে মূলদ্বয়ের পার্থক্য সেম হওয়ার শর্ত। তাহলে আপনার প্রশ্নটা আসবে কি, এই দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ যদি দেখেন এই আকৃতির আছে, এবং সমীকরণগুলো দিয়ে যদি আপনারা বলে যে এদের মূলদ্বয় এর পার্থক্য ধ্রুবক হওয়ার শর্ত কি, এদের মূলদ্বয় ধ্রুবক হওয়ার শর্ত কি হবে, ধরেন আপনাকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস কিউ এক্স প্লাস পি, তখন আপনি বলবেন পি প্লাস কিউ প্লাস 4 = 0, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। তা আশা করি প্রথম শর্তটা বুঝাই দিতে পারছি। পরেরটা দেখেন, আপনাকে যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ দেওয়া থাকে, এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি দেওয়া থাকে, খেয়াল করেন এখানে কিন্তু মাঝখানে মাইনাস ছিল, এখানে সব প্লাস, ঠিক আছে, তো এরকম সমীকরণের যদি বলে যে একটা সাধারণ মূল আছে,
মানে হচ্ছে এই সমীকরণের একটা মূল ধরেন 5, এই সমীকরণেরও একটা মূল ধরেন 5। কি এই সমীকরণ আর এই সমীকরণে একটা সাধারণ মূল যদি থাকে তাহলে এই সাধারণ মূল থাকার শর্ত কি? শর্ত হচ্ছে p + q + 1 = 0। এই দুইটা শর্ত কিন্তু মনে রাখা খুবই ইজি, আশা করি আমি ধরাই দিতে পারছি। হ্যাঁ, এবার আরেকটা কথা, এখানে একটা সমীকরণ আছে, এখানে একটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের দুইটা মূলই সাধারণ। মানে এই সমীকরণের মূল দুইটা ধরেন 2 আর 4, এই সমীকরণেরও মূল দুইটা কি 2 আর 4, ঠিক আছে? তাহলে দুইটা মূলই সাধারণ থাকার শর্ত কি? শর্ত হচ্ছে এদের এক্স স্কোয়ারের সামনের যে সহগগুলো আছে, এটা কত a1, এটা কত a2, এই দুইটার অনুপাত। তারপরে এক্স আর এক্স এই দুইটা সহগের অনুপাত কত হবে? b1/b2। আর এই যে ধ্রুবপদের অনুপাত কত হবে? c1/c2। এগুলো সব হবে কি? সমান হবে, ঠিক আছে? মানে দুইটা সমীকরণের মূলগুলো সাধারণ হবে তখনই যখন তাদের এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ এবং ধ্রুবপদের যেই ধ্রুবপদের যে অনুপাত, সেই অনুপাতটার মান কি হবে? সমান হবে। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? এখানে কিন্তু তিনটা শর্ত বলছি, তিনটা শর্তই খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন খেয়াল করেন, একটা অঙ্ক আছে, পি ও কিউ এর মান যথাক্রমে কত হলে এত এবং এত সমীকরণের মূলদ্বয় অভিন্ন হবে। মূলদ্বয় অভিন্ন হওয়া মানে কি? মূলদ্বয় অভিন্ন হওয়া মানে হচ্ছে একই মূল আছে বা সাধারণ মূল আছে, দুইটা মূলই কি সাধারণ। তা আপনার কি বলছে? 15x² + px - 2 = 0 একটা সমীকরণ, আর একটা সমীকরণ বলছে qx² + 3x - 6 = 0। এই সমীকরণের মূল দুইটাই একই হবে বা সাধারণ হবে বা অভিন্ন হবে। সেটা হওয়ার শর্ত কি? সেটা হওয়ার জন্য p এর মান আর q এর মান কত হইতে হবে? তা আমরা কি জানি যে দুইটা সমীকরণের মূলগুলো যদি সাধারণ হয় তাহলে হচ্ছে তাদের এই যে এক্স স্কোয়ারের সামনে যে সহগ, এই সহগের যে অনুপাত, তারপর হচ্ছে এই যে এক্স এর সামনে যে সহগ, এই সহগের যে অনুপাত, তারপরে হচ্ছে আপনার এই যে ধ্রুবপদগুলোর যেই অনুপাত, এই অনুপাতগুলো পরস্পর কি হবে? সমান হবে। আমরা কিন্তু এটা জানি, একটু আগে শিখে আসছি। তাহলে এই মাইনাস মাইনাস কাটেন, তাহলে ইকুয়াল টু কত? 1/3। হ্যাঁ, তো এখন আপনি খেয়াল করেন, আমরা তো এখান থেকে কি জানি? 15/a = 1/3, তাই না? এই যে এটা ইকুয়াল টু এটা বলতেই পারি। তার মানে a ইকুয়াল টু কত? a ইকুয়াল টু 3 15 45। সেম ভাবে p ইকুয়াল টু কত হবে? p ইকুয়াল টু হবে 1, ঠিক আছে? a ইকুয়াল টু 45 আর p ইকুয়াল টু 1, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আমরা একটু দেখি সিকোয়েন্স কোনটা বলছে, p আর q এর মান কত। তাহলে ভালোভাবে খেয়াল করেন, এটা হচ্ছে q, এটা হচ্ছে q, নট a, ভাইয়া নিজেই ভুল লিখছি, এটা হচ্ছে q, এটা হচ্ছে q, ঠিক আছে? আর এটা হচ্ছে p। তাহলে এখন খেয়াল করেন, আপনার q এর মান আসছে 45 আর p এর মান আসছে 1। এখন দেখেন আপনার বলছে p আর q এর মান কত হবে। p আর q এর মান কত হলে, এখন p এর মান যদি 1 হয় আর q এর মান যদি 45 হয় তাইলে কথা সত্য। তার মানে p এর মান 1, q এর মান 45, এইটা সত্য। খেয়াল করেন, আপনি ভাবতে পারতেন ভাই এই যে q এর মান 45, p এর মান 1 হলে ঠিক আছে, কিন্তু ওরা সিকোয়েন্স দিয়ে দিছে। তার মানে আগে p এর মান আপনার উল্লেখ করতে হবে, তারপরে q এর মান। p এর মান 1, q এর মান 45, তার মানে এটা হচ্ছে সঠিক। p এর মান 1, q এর মান 45, এটা কিন্তু p এর মান 45, q এর মান 1 বোঝাচ্ছে, ঠিক আছে? এই ভুলগুলো কিন্তু করিয়েন না কেউ, হ্যাঁ? আর আমার মতো ভুল তো ভুলেও করবেন না, ঠিক আছে? এই যে কিউর জায়গায় এ লেখা ফেলাইছি ভুলে, হ্যাঁ? আচ্ছা, তো এখন দেখেন এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এরকম একটা দ্বিঘাত সমীকরণ আপনাকে দিতে পারে, এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আপনাকে বলতে পারে যে এই দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কত। তো খেয়াল করেন, ax² + bx + c = 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার সূত্রটা খুবই সহজ, c - b²/4 এ করবেন, তাইলে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান চলে আসবে। c মাইনাস কি b² - 4a, এটা করলেই হবে। এটা হচ্ছে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার শর্ত। এখন আপনি আমার প্রশ্ন করতে পারেন, ভাই সর্বোচ্চ মান কখন পাবো? সর্বোচ্চ মান তখনই পাবেন যখন হচ্ছে a is less than 0, সর্বনিম্ন মান তখনই পাবেন যখন a is greater than 0, ঠিক আছে? তাহলে আমরা সর্বোচ্চ মান কখন পাচ্ছি আর সর্বনিম্ন মান কখন পাচ্ছি? a is greater than 0 হইলে সর্বনিম্ন মান পাচ্ছি, আর a is less than 0 হইলে সর্বোচ্চ মান পাচ্ছি, ঠিক আছে? তাইলে ভাইয়া একটু লিখে দিই, নাহলে আপনাদের আবার পরে গ্যাঞ্জাম লেগে যাবে। সর্বোচ্চ মান পাওয়ার শর্ত হচ্ছে এইটা। সমীকরণের দিকে তাকায় যদি দেখেন যে এক্স স্কোয়ারের সামনে যেই মানটা আছে সেটা আছে -2, তার মানে a is less than 0, তার মানে এখান থেকে আপনি সর্বোচ্চ মান পাবেন। আর হচ্ছে যদি দেখেন যে না এটা 2x² আছে, তার মানে এখান থেকে আপনি সর্বনিম্ন মান পাবেন, ঠিক আছে? সর্বনিম্ন মান পাবেন। তাহলে যাই হোক, সর্বনিম্ন বা সর্বোচ্চ মান পাওয়ার সূত্র একটাই, c - b²/4 এ। তাহলে আমি দেখি আমার এখানে কি আছে, এখানে আছে 1 + x + x², x² এর সামনে সহগটা কি? a, এর মানটা কি? পজিটিভ। এর মানটা পজিটিভ হইলে কি হয়? এর মানটা যদি পজিটিভ হয়, শূন্য থেকে বড় হয়, তার মানে সর্বনিম্ন মান পাই। আচ্ছা, সর্বনিম্ন মানটা কত আসবে? c মাইনাস, এই যে c এর মানটা হচ্ছে 1, c - b², b এর মানটা কত? bx, তার মানে b এর মানটা হচ্ছে 1² মানে হচ্ছে 1, আর 4a এর মানটা হচ্ছে 1, তার মানে 4, তার মানে এটার রেজাল্ট কত আসবে? 4 - 1, তার মানে হচ্ছে 3/4, ঠিক আছে? 3/4 হচ্ছে আমাদের সর্বোচ্চ মান।
আমি আশা করবো আমি সবাইকে বুঝাইতে পারছি। সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান যাই বলুক না কেন এভাবে আমরা বের করে ফেলবো, ঠিক আছে? এইভাবে আমরা জিনিসটা বের করে ফেলবো। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা তথ্যগত ভুল আছে। তথ্যগত ভুলটা কি? এই যে এইটার সর্বোচ্চ মান বের করতে বলছে, হ্যাঁ, এটার কিন্তু আসলে কোনো সর্বোচ্চ মান নাই, এটার হচ্ছে সর্বনিম্ন মান বের করতে হবে, কারণ a ইজ গ্রেটার দেন হলে সর্বনিম্ন মান পাই। এই একটু তথ্যগত ভুল আছে, ঠিক আছে? যাই হোক, এটার উত্তর 3/4। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। ভাইয়া বহুপদীর কি কি পড়া লাগবে সেটাও ভাইয়া বলে ফেললাম। তো এবার আসেন আমরা কণিকে চলে যাই, ঠিক আছে? আজকের ক্লাসটা অনেক কিছু আজকের ক্লাসে কভার করা লাগতেছে, তাইলে এবার আমরা কোথায় চলে যাব? কণিকে চলে যাব। হ্যাঁ, কণিকে চলে যাবো। ভাইয়া কণিকের মধ্যে কি আসে আমি বলে দিই। কণিকের মধ্যে প্রথম টাইপের প্রশ্ন আসে প্রকৃতি নির্ণয়, মানে এটা কি উপবৃত্ত, এটা কি পরাবৃত্ত, এটা কি অধিবৃত্ত, এটা কি বৃত্ত, এটা কি সরলরেখা, এই ধরনের প্রশ্ন আসে। মানে আকৃতি, সমীকরণ দিলে আকৃতিটা নির্ণয়, এটা আসলে কি, তাহলে এইটা আপনার নির্ণয় করতে জানতে হবে, ঠিক আছে? তারপর ভাই শুধু পরাবৃত্ত লিখছি, পরাবৃত্তের আসলে উপাদান নির্ণয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, উপকেন্দ্র নির্ণয়, নিয়ামক রেখা নির্ণয়, তা রেখাগুলো কম নির্ণয় করতে দেয়, মানে বিন্দুগুলো বেশি নির্ণয় করতে দেয়, ঠিক আছে? তারপরে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, এইরকম বিভিন্ন জিনিস আছে না, এই উপাদান নির্ণয়। পরাবৃত্ত কি? উপাদান নির্ণয়, এগুলো আসে, ঠিক আছে? উপাদান নির্ণয় আসে, আমি দেখাবো কিছু। তারপর পরাবৃত্ত স্পর্শ করার শর্ত, মানে পরাবৃত্তকে একটা রেখা স্পর্শ করার শর্ত, সেই রিলেটেড প্রশ্ন আসে। তারপর উপবৃত্ত, উপবৃত্ত মানে কি? উপবৃত্তের উপাদান নির্ণয়, আশা করি বুঝাইতে পারছি। শীর্ষবিন্দু, তারপর হচ্ছে উপকেন্দ্র, তারপর হচ্ছে নিয়ামক লেখার সমীকরণ, তারপর হচ্ছে অক্ষরেখার সমীকরণ, তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক আছে? উপকেন্দ্রিক লম্ব থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, এই বিভিন্ন উপাদান নির্ণয় করতে দেয়, হ্যাঁ, এগুলো সবই কিন্তু আসে। তারপর হচ্ছে এই উপবৃত্তের স্পর্শক সম্পর্কিত এবং জ্যা সম্পর্কিত কিছু সমীকরণ নির্ণয় করতে দেয় অনেক সময়, হ্যাঁ, এগুলো আমরা দেখব। তারপর অধিবৃত্তের ক্ষেত্রে কি আসে ভাই? অধিবৃত্তের ক্ষেত্রে খুব কম প্রশ্নই দেখছি আসছে, ওই শীর্ষবিন্দু উপাদান টুপাদান সব, মানে হচ্ছে সোজা বাংলা কথা আপনার উপাদান নির্ণয় এগুলো সব জানতে হবে, ঠিক আছে? তিনটার যদি উপাদান নির্ণয় জানেন তাহলে আপনি সব অঙ্ক পারেন বলেই ধরে নিতে পারেন। তো দেখেন, আমি কিন্তু পড়ানোর সময় আমার যদ্দূর মনে পড়ে আমি কণিক ক্লাস নিয়েছি তিনটা ক্লাসে প্রায় 6 ঘন্টা প্লাস। এখন দেখবেন কণিকে আমি নিব 10 থেকে 15 মিনিট, ঠিক আছে? কারণ কি, এখন আমি সব দেখাচ্ছি না, আমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখাচ্ছি। আর এখন আমি কি দেখাবো না, আগেরবার উপাদান নির্ণয় করার আগে আপনারা চিত্র আঁকাইছিলাম, বুঝাইছিলাম এই সূত্র এমনি এই সূত্র এমনি, এখন তো কিছু দেখাবো না, এখন ধুমধাম অঙ্ক করবো খালি, ঠিক আছে? তো আসেন আমরা দেখি কোনটা কোনটা কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু ভাইয়া রেস্ট নিয়ে নিই, অনেকক্ষণ ক্লাস নিচ্ছি। আচ্ছা না থাক, রেস্ট না নেই, শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা দেখেন, আর কজ স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস আর ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা একটা কি এটা কি বোঝায়? এটা কোনটা বোঝায়? কিছুই বুঝি নেই। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে দেখেন আর কজ স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস থিটা মাইনাস আর ইকুয়াল টু 0। তো পোলার স্থানাঙ্ক আর কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি? এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে খেয়াল করেন, এইটার সাথে যদি একটা আর গুণ থাকতো, আর কস থিটা মানে এক্স লিখে ফেলতে পারতাম। দুই পাশে আর দিয়ে গুণ দেন, দুই পাশে আর দিয়ে গুণ করলে কত হবে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর কস থিটা ইকুয়াল টু মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0 ইন্টু আর দিলে 0ই থাকে। তাহলে আর কস থিটা হোল স্কোয়ারও তো লিখতে পারি এটা। আর কস থিটা মানে কত? এক্স ইকুয়াল টু আর কস থিটা, তার মানে এটা আছে আসলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আর স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন খেয়াল করেন তো, এই এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এক্স। তো এটার আমি চাইলে এভাবে লিখতে পারি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস 1/4 ইন্টু এক্স লিখতে পারি না? এভাবে পারি। আর আপনাদেরকে আমি শিখাইছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? একটা পরাবৃত্তের সমীকরণ। শেষ, আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ? তারপরে এই যে এত কণিক দ্বারা সূচিত কণিকের প্রকৃতি কি, এটা কি ধরনের কণিক? তো প্রথম কথা হচ্ছে এই কণিকের মধ্যে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ নাই, তো এটা আমার প্যারা নেই। এক্স ওয়াই সম্বলিত পদ থাকলে আমি ডেল্টার কথা ভাবতাম, ডেল্টা ইকুয়াল টু 0 হইলে এটা সরল রেখা হইতো। ডেল্টা যদি নট ইকুয়াল টু 0 হইতো সেই ক্ষেত্রে আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি চেক করতাম। এইচ স্কোয়ার মাইনাস এবির ভ্যালুটা যদি শূন্যর মতো সমান হইতো তাহলে পরাবৃত্ত হইতো, যদি লেস দেন 0 হইতো এটা উপবৃত্ত হইতো, গ্রেটার দেন 0 হইতো এটা কি হইতো? অধিবৃত্ত হইতো। ভাই কিন্তু অনেক কথা বলতেছি, ঠিক আছে? এখন দেখেন এখানে তো এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এটা ডিরেক্ট দেখলেই বোঝা যায়। দেখেন এটা হচ্ছে, এটা দিকে যদি তাকাই, এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দুইটা আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটাই যদি থাকে এটা আইদার কি হয়? বৃত্ত
অথবা উপবৃত্ত অথবা অধিবৃত্ত। এখন এটা বৃত্ত হতো তখন যদি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে সহগটা সেম থাকতো, সহগগুলা কি ভিন্ন আছে, সহগগুলা কি আছে ভিন্ন আছে, তার মানে এটা কি হইতে পারে না, এটা একটা বৃত্তের সমীকরণ হইতে পারে না। তার মানে প্রথম কথা গেল আপনার এটা পরাবৃত্ত হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মানে হচ্ছে, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y মানে হচ্ছে যে কোনো একটা পদের স্কোয়ার হইতো, অন্যটা কি একঘাত হইতো। এখানে দুইটা পদের স্কোয়ার আছে, তার মানে এটা কি পরাবৃত্ত না। তারপরে দেখলাম এটার যেহেতু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে সব ভিন্ন ভিন্ন, তার মানে এটা বৃত্তও না, তার মানে এটা কি উপবৃত্ত হতে পারে বা অধিবৃত্ত হতে পারে। উপবৃত্তের সাধারণ সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি আছে প্লাস আছে। আর অধিবৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে মাঝখানে মাইনাস আছে। তো খেয়াল করেন এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সামনে কি আছে, এখানে খেয়াল করেন তো এক্স স্কোয়ারের সামনে আছে পজিটিভ, ওয়াই স্কোয়ারের সামনে পজিটিভ আছে, তার মানে ইহা কি হবে, ইহা একটা উপবৃত্ত নির্দেশ করবে, এটা অধিবৃত্ত হবে না। তো আশা করি অঙ্ক না করেই কীভাবে করলাম সেটা বুঝাইতে পারছি। এবং আমি এই কথাগুলো কেন বলছি জানেন, এই কথাগুলো বলছি যাতে আপনারা যারা ক্লাস করেন নাই তারা যাতে অ্যাটলিস্ট এই জিনিসগুলো দেখে যান যে ভাইয়া এটা বলছে, এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নিয়ে যাই, এই জন্য এই এক্সট্রা কথাগুলো বলছি। এগুলো কিন্তু এই অঙ্কের জন্য লাগতো না। তো যাই হোক, কী কী পড়া লাগবে সেটা কিন্তু আমি বলতে বলতে যাচ্ছি অলরেডি। হ্যাঁ, এখন দেখেন এরকম একটা পরাবৃত্তের উপকেন্দ্র কত সেটা আপনার কাছে জানতে চাইতে পারে, ঠিক আছে। এখন দেখেন পরাবৃত্তের উপকেন্দ্র মানে কি a,0, উপকেন্দ্র মানে কি a,0, এগুলো চিত্র আঁকলে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন এই পরাবৃত্তর ক্ষেত্রে আমি একটু সুন্দর করি। এটা কি দেওয়া আছে, 5y স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2x ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাই না। তাহলে এখান থেকে আমি পাবো 5y স্কোয়ার ইকুয়াল টু 2x, তার মানে y স্কোয়ার ইকুয়াল টু কত, 2/5 ইন্টু এক্স। তাই এটাকে আমি একটু আকৃতি দিই, এটাকে যদি আমি এভাবে করি 4 ইন্টু 4 বাড়তে আসছে 4 ইন্টু এই যে 4 ইন্টু 5 ইন্টু এক্স, এই আকৃতি দিলাম আমি। হ্যাঁ, দেখেন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু এ ইন্টু এক্স। তাহলে এর মান এই যে এই 4টা আনার কারণে এই 4 দিছি, তার নিচের 4টা দিছি, 4 কাটা গেলে 2/5 ছিল, 2/5ই থাকে, সমস্যা নেই। তো এখন একটু কাটাকাটি করি চলেন, এই 2 দুগুণা 4, তার মানে 4 ইন্টু 1/10 ইন্টু এক্স। তার মানে আপনার এখান থেকে এ এর ভ্যালুটা 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখান থেকে এ এর ভ্যালুটা কত পাইছি 1/10। আর একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে y আছে x আছে, তার মানে এটার কেন্দ্রটা কোথায় আছে, সরি হ্যাঁ এটা শীর্ষটা কোথায় আছে, এটা শীর্ষটা হচ্ছে মূলবিন্দুতে আছে। তো শীর্ষ যদি মূলবিন্দুতে থাকে কোনো ঝামেলা নাই, তখন আমি ডিরেক্ট বলতে পারি আমার উপকেন্দ্রটা হচ্ছে a,0 বিন্দুতে, এর মানটা কত 1/10 কমা হচ্ছে 0, ঠিক আছে। এই যে c ইকুয়াল টু 1/10 কমা হচ্ছে 0, ঠিক আছে। এই হচ্ছে উপকেন্দ্রের সমীকরণ। তাহলে দেখেন এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কোনটি, তো এটাকে একটু আগে যেভাবে করছি সেভাবে করা যায়, শর্টকাট দিয়েও করা যায়। শীর্ষবিন্দু যখন বের করতে হবে ফার্স্টে চেক করতে হবে এখানে দ্বিঘাত রাশি কি আছে, দ্বিঘাত রাশি আছে এক্স স্কোয়ার, তাহলে আপনি এক্স বাদে বাকি সবাইকে ধ্রুবক ধরে নেন, তাহলে এক্সের ডিফারেন্সিয়েশন করেন, ঠিক আছে। এটা কি শর্টকাট, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, বাকি সবাইকে কি ধরবো, ধ্রুবপদ ধরবো। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x, 4x এর ডিফারেন্সিয়েশন 4, এটা যদি ধ্রুব হয় y আর 2 দুইটাই যদি ধ্রুব হয়, ধ্রুবপদে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু কত আসবে -2, ঠিক আছে। x ইকুয়াল টু -2, আমি অলরেডি বুঝতেছি বি নম্বরটা আমার উত্তর, বাট আমি বাদ দিলাম, বি নম্বরটা উত্তর সেটা আমি বাদ দিলাম, আমি পুরাটা করি। এখন x ইকুয়াল টু -2 হলে এখন আমার শীর্ষবিন্দুর ভুজের মান বেড়েছে, কোটির মান বের করতে হবে না, তাহলে x ইকুয়াল টু -2টা এখানে বসায় দেন, x ইকুয়াল টু -2 বসায় দিলে -2 স্কোয়ার ইকুয়াল টু কত, -2 স্কোয়ার ইকুয়াল টু 4, তারপর হচ্ছে x এর জায়গায় -2 বসাইলে -4 দুগুণা 8 প্লাস হচ্ছে 2y ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2y ইকুয়াল টু 4, তার মানে y ইকুয়াল টু কত 2, তার মানে x ইকুয়াল টু -2 y ইকুয়াল টু 2, মিলে গেল। কিন্তু এই বি নম্বরটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, তো শর্টকাটে ভাগ করাই দিলাম, আশা করি শর্টকাটটা সবার মনে পড়ছে। এখন দেখেন ইজ গ্রেটার দেন 1 হলে চলমান বিন্দু সঞ্চারপথ কি হবে। তো আপনাদেরকে আমি বলি ই এর মানটা যখন 0 সমান হয় এটা আসলে বৃত্ত নির্দেশ করে, ই এর মানটা যদি ইনফাইনাইটের সমান হয় এটা হচ্ছে সরলরেখা নির্দেশ করে, ই এর মানটা যদি ধরেন এরকম হইলো 0 থেকে ই এর মানটা বড় কিন্তু 1 থেকে ছোট ই এর মানটা, তাইলে হচ্ছে যে এটা উপবৃত্ত নির্দেশ করে। ই এর মানটা যদি গ্রেটার দেন 1 হয় এটা অধিবৃত্ত নির্দেশ করে। এখন কি বলছে ই এর মান গ্রেটার দেন 1, তার মানে এটা কি নির্দেশ করবে, অধিবৃত্ত নির্দেশ করবে, শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপর কি বলছে এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। তো খেয়াল করেন এটা কি আকৃতির পরাবৃত্ত, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আকৃতির পরাবৃত্ত, তাই না। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু খেয়াল করেন 8x + 5 আছে, তো 8x + 5, তাহলে এখানে আমি যদি একটা কাজ করি এখান থেকে আমি 8 কমন নেই, 8 যদি কমন নেই তাহলে কত থাকবে x - 5/8, তাহলে এটাকে 4 ইন্টু a ইন্টু এক্স আকৃতি দেন। হ্যাঁ, তো এটা থেকে আপনি কি বুঝতেছেন এখানে এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 2, এর ভ্যালুটা কি 2,
তাহলে আমরা কি জানি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে এর ভ্যালু যদি 2 হয় তার মানে 4 দুগুণে 8 হচ্ছে আপনার উত্তর। তো খেয়াল করেন, আপনি যদি এগুলোর ক্ষেত্রে সূত্র না জানেন, পরাবৃত্তের প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে আইডিয়া না থাকে, আপনি কিন্তু এই অঙ্ক একটাও পারবেন না, ঠিক আছে? পয়েন্টগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং অন্যান্য যা যা আছে সবই বের করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 4x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব আর নিয়ামকের মধ্যবর্তী দূরত্ব কত? তাটা চিন্তা করেন, ওয়াই স্কোয়ার মাইনাস 4x, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু এক্স, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? আচ্ছা, ওয়াই স্কোয়ার মাইনাস 4x এর চিত্রটা কেমন? আপনারা যারা আমার ক্লাস করছেন আপনারা সবাই জানার কথা। এই যে চিত্রটা হচ্ছে এইরকম, তাই না? চিত্রটা হচ্ছে এরকম, শীর্ষটা হচ্ছে মূলবিন্দু দিয়ে গেছে, এটা তো আমরা সমীকরণ দেখে বুঝি। আচ্ছা, তাহলে a, 0, এই যে ওর উপকেন্দ্র হচ্ছে এইটা, -1, 0 হচ্ছে ওর উপকেন্দ্র, তাই না? এর মানটা কিন্তু এখানে মাইনাস, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনাকে কি বলছে, উপকেন্দ্রিক লম্ব আর নিয়ামকের মধ্যকার দূরত্ব। নিয়ামক মানে কি? নিয়ামক রেখা। তাহলে আমরা ক্লাস যখন করাইছিলাম তখন শিখেছিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র থেকে তার শীর্ষবিন্দু যেই দূরত্ব, আর শীর্ষ থেকে নিয়ামক রেখার একই দূরত্ব থাকে, মানে এইটুকু দূরত্ব এ হইলে এইটুকু দূরত্ব এ হয়, ঠিক আছে? তাহলে আপনারা বলছে কি, আপনারা বলছে উপকেন্দ্রিক লম্ব আর নিয়ামকের মধ্যকার দূরত্ব কত? তাহলে উপকেন্দ্রিক লম্ব তো থাকবে উপকেন্দ্র বরাবর, তাই না? তাহলে উপকেন্দ্রিক লম্ব থেকে দূরত্ব হচ্ছে এই টোটালটা, উপকেন্দ্রিক লম্ব থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এই টোটালটা, আর এই টোটাল দূরত্ব কত? a প্লাস এ। এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হচ্ছে 1, তার মানে 1 + 1 = হচ্ছে 2। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব থেকে দ্বিকাক্ষ রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 একক। শেষ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের y = 2x + b রেখাটি এত পরাবৃত্তের স্পর্শক হলে b এর মান কত? তো এটার একটা শর্টকাট আছে, সেটা আমি মনে করাই দিই। ধরেন y = mx + c একটা রেখা আছে আপনার কাছে। এই রেখাটা যদি বলে যে y² = 4x এই পরাবৃত্তকে স্পর্শ করছে, এটা যদি আপনাকে বলে, তাহলে আপনার এটার ক্ষেত্রে শর্তটা হচ্ছে c = a/m। c = কত? a/m। এটা কখন? এই আকৃতির পরাবৃত্ত, এই আকৃতির সরলরেখা যখন এই আকৃতির পরাবৃত্তকে স্পর্শ করে। তাহলে আমি দেখি y = 2x + b, y = 2x + b, তার মানে আপনার m এর ভ্যালুটা কত? m এর ভ্যালুটা হচ্ছে 2, আর c এর ভ্যালুটা কি? c এর ভ্যালুটা হচ্ছে b এর সমান, ঠিক আছে? আচ্ছা, তারপরে y² = 16x আছে, y² = 16x, তার মানে 4 × a × x, তার মানে আপনার এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা আমি পাইছি 4। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখন দেখেন, এই রেখাটা এই প্যারাবোলার স্পর্শক হবে তখনই যখন c = a/m হবে। তাহলে c এর মানটা কত পাইছি? b, a এর মানটা কত পাইছি? 4, m এর মানটা কত পাইছি? 2, তার মানে b এর মান 2 হইলেই কাজ হয়ে গেছে। তার মানে b এর মান কত? 2। আশা করি বুঝাইতে পারছি। তার মানে এই রেখা এরকম একটা প্যারাবোলাকে স্পর্শ করলে c = a/m, এটা হচ্ছে শর্ত। তো শর্তগুলো মাথায় রাখবেন। হ্যাঁ, তো আসেন এবার আমরা একটু উপবৃত্তের ক্ষেত্রে আলোচনা করি। হ্যাঁ, উপবৃত্ত জিনিসটা কি? উপবৃত্ত সমীকরণ দেখতে কিন্তু x² / a² + y² / b² = 1। উপবৃত্ত সমীকরণ দেখতে হয় এরকম। এটা কি দেওয়া আছে? 9x² + 25y² = 225। তো খেয়াল করে দেখেন আমরা যদি 225কে যদি 9 দিয়ে ভাগ করি কত আসে? সবাই একটু বলেন তো, 225কে যদি 9 দিয়ে ভাগ করি কত আসে? আমার ধারণা এটা 25 আসে, ঠিক আছে? আমার ধারণা কি আসে? এটা 25 আসে। হ্যাঁ, 25 × 9 আমরা করে দেখি। 25 × 9 যদি করি, 5 × 45 = 5, 7 × 4, 9 × 18 = 22, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তার মানে 25 × 9 কত? 225 আসছে। তার মানে x² আপনার এটা হবে 25 + y² আপনার হবে 9 = 1। এই 225 দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আসবে ভাই, ক্যালকুলেশন করে দেখলাম। তাহলে এটা যদি আসে, এখন খেয়াল করেন তো, আপনার এখান থেকে a² এর ভ্যালু কত? a² এর ভ্যালু হচ্ছে 25 আর b² এর ভ্যালু হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা বুঝতেছি a is greater than b। তাহলে এখন দেখেন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি? a যদি b এর থেকে বড় হয় উপকেন্দ্রিক লম্বের সূত্র হবে 2b² / a, তাই না? উপকেন্দ্রিক লম্বের সূত্র কিন্তু এটা হবে। তাহলে 2 × b² মানে কত? 9, 2 × 9 মানে কত? 9 × 18 ডিভাইডেড বাই হচ্ছে a 25। তার মানে আপনার 18/25 হচ্ছে উত্তর। 18/25 হচ্ছে আমার উত্তর, ঠিক আছে? 18 আচ্ছা একটু ভালো ভুল করছি, 2b² / a। উপরে তো 18, ঠিক আছে, নিচে হচ্ছে a² মানে হচ্ছে 25 আর a মানে হচ্ছে 5, ঠিক আছে? তার মানে 18/5 হচ্ছে আপনার উত্তর। আপনার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 18/5। তো এগুলো একটু খেয়াল করবো আমরা সবাই। হ্যাঁ, এইসব সিলি মিস্টেক করা যাবে না।
তারপর আপনাকে বলছে উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। তো খেয়াল করেন এই কেন্দ্র আমরা কোথা থেকে বাইর করতাম, ক্লাসে শিখাইছিলাম এই যে x-1 হোল স্কয়ার আছে, y-2 স্কয়ার আছে। কেন্দ্র তো আমার কত হওয়ার কথা, উপবৃত্তের কেন্দ্র হওয়ার কথা 0 0 বিন্দুতে। তার মানে x-1 = 0 আসার কথা, তার মানে y-2 = কত আসার কথা, 0 আসার কথা। তার মানে x = 1 আর y = 2। তার মানে আমার কেন্দ্রের স্থানাঙ্ক হবে 1,2 বিন্দুতে। আশা করি বুঝাইতে পারছি কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 1,2 বিন্দুতে। কেমন? আচ্ছা, এইভাবে উপাদানগুলো বের করতে হবে। এবার দেখেন এত রেখাটি এই উপবৃত্তের স্পর্শক হলে c এর মান কত। ঠিক আছে, দেখেন আপনাকে যদি y = mx + c আকৃতির একটা রেখা দেওয়া থাকে এবং যদি বলে এই রেখাটা x² / a² + y² / b² = 1 এই উপবৃত্তকে স্পর্শ করছে, এরকম যদি কিছু বলা হয় তাইলে স্পর্শ করার শর্তটা হচ্ছে c = ±√a² m² + b² হবে। ঠিক আছে, এই আকৃতির একটা রেখা যদি y² = 4x আকৃতির পরাবৃত্তকে স্পর্শ করতো c = a/m, আর হচ্ছে এই আকৃতির রেখা যদি এরকম একটা উপবৃত্তকে স্পর্শ করে c = ±√a² m² + b²। এই শর্তগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, এখন কি বলছে y = 2x + c, y = 2x + c রেখাটা, তার মানে এখান থেকে আমি পাচ্ছি m এর ভ্যালুটা হচ্ছে 2। আর পরে দেখেন এত আকৃতির একটা উপবৃত্তকে যদি স্পর্শ করে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি a² এর ভ্যালুটা হচ্ছে 4 পাচ্ছি, আর b² এর ভ্যালুটা আমি পাচ্ছি 3। কেমন? এই হচ্ছে ঘটনা। তাহলে এখন দেখেন সেই ক্ষেত্রে বলছে যে স্পর্শ করলে c এর মান কত, তাহলে এই c এর মানটা আপনাকে বের করতে হবে। এই যে c এর মানটা, তাহলে c = ± কত √a², মানে হচ্ছে 4 ইন্টু m² মানে কত 2 × 2 = 4 মানে 4ই আসবে, প্লাস b² মানে হচ্ছে 3। তাহলে দেখেন তো কত আসতেছে, ± 4 4 16 আর 3 কত 19, তার মানে 19, ±19 হচ্ছে আপনার c এর মান। ঠিক আছে, c এর মানটা কত হবে ±19। আই হোপ সবাই ক্লিয়ার। এখন আপনি কেমন ভাই এখানে শুধু প্লাস দিচ্ছেন, মাইনাসটা নেয়নি, দ্যাটস ইট। একটা নিলেই হচ্ছে, দুইটা নিলেও হবে, একটা নিলেও হবে, কোনো সমস্যা নেই। কেমন? আচ্ছা, তো এখানে একটা দিছে দেখে আমরা একটা করতেছি। কি বলছে, এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কত। আচ্ছা, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত, তো খেয়াল করেন এটা কি, এটা 18-19 সালের প্রশ্ন। এই উপবৃত্তটা এত বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন দেখেন তো এই উপবৃত্তের এর মান আপনি জানেন, এর জায়গায় পি লেখা রাখছে, তাহলে এই পি এর মানটা বের করার জন্য আপনাকে 6,4 বিন্দু দেওয়া আছে। একটা উপবৃত্তের উপরস্থ একটা বিন্দু দেওয়া আছে 6,4, তাহলে 6,4টা কি এই উপবৃত্তকে সিদ্ধ করবে, তাই না? তাহলে 6টা আপনি বসান, 6টা যদি x এর জায়গায় বসান 6 × 36/p² প্লাস হচ্ছে y² মানে হচ্ছে 4 × 16/25 = কত 1। এই হচ্ছে ঘটনা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে, 36/p² = 1 - 16/25। তার মানে 25 থেকে 16কে বিয়োগ করলে কত আসে, 9 আসে। হ্যাঁ, 25 থেকে 16কে বিয়োগ করলে 9 আসে, তার মানে 36/p² = হচ্ছে 9/25। তাহলে দেখেন 4 নং 36, তার মানে p² = কত 100, 4 25 কত 100, p = কত 10। আই হোপ সবাই ক্লিয়ার। ঠিক আছে, তার মানে আপনার উপবৃত্তের সমীকরণ হচ্ছে x²/p² মানে হচ্ছে 100, y²/q² মানে তো হচ্ছে b² মানে হচ্ছে 25 = 1। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো ভাইয়া এটাকে আর স্কোয়ার না লিখে এটা 25ই লিখি ডিরেক্ট। ঠিক আছে, এই হচ্ছে আপনার সমীকরণ। তাহলে এখন বলছে এটার উৎকেন্দ্রিকতা কত। তো দেখেন এখানে ফার্স্টে চেক করতে হবে a কি বড় না b বড়, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে a > b। তার মানে উৎকেন্দ্রিকতা e এর সূত্রটা হবে হচ্ছে 1 - যেটা বড় সেটা নিচে থাকে, তাহলে বড় কে a, তার মানে a² নিচে থাকবে আর b² উপরে থাকবে। কেমন? তাহলে এখান থেকে কত আসতেছে, এখান থেকে আসবে হচ্ছে উপরে আসবে হচ্ছে 75, নিচে আসবে হচ্ছে 100, তাইলে এটা আসবে কত, উপরে আসবে 3, নিচে আসবে 4, তার মানে √3/2 হচ্ছে এটার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতাটা কত, √3/2। এ নম্বরটা হচ্ছে এটার উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, তো এবার দেখেন আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। অধিবৃত্তের আসলে খুব বেশি কিছু আসে না, এই জন্য খুব বেশি কিছু আনি না, এগুলো তো সাজেশনমূলক ক্লাস, তো যা আসছে শুধু তাই আনছি। অধিবৃত্তের মধ্যে আসছে কি, এই যে এইটা = 1, অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। এখন খেয়াল করেন কেন্দ্রের জন্য আমরা কোন দিকে তাকাই, এইখানে তাকাই। এখানে দেখেন তো x - 0 হোল স্কয়ার, y - 0 হোল স্কয়ার আছে, তাই না? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 0,0। এই হচ্ছে ঘটনা। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমি এটাই দেখছি। তারপর আপনাদেরকে আরেকটু বলি, আপনারা যদি কখনো দেখেন xy = 1 দেওয়া আছে, এটা কিসের সমীকরণ ভাই, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। xy = k দেওয়া আছে, এটা কিসের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এটা কি একটা আয়ত অধিবৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এইটুকু জানলেই মোটামুটি আমি দেখতেছি যে ও আচ্ছা আরও আছে, করাবো, সমস্যা নেই, বাট অধিবৃত্তের ক্ষেত্রে আমি বেশি আনি নাই। বাট আপনাদের কাজ আছে, আপনারা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা উপাদান নির্ণয় করা শিখবেন, উপবৃত্তের প্রত্যেকটা উপাদান রিভিশন দিবেন, পরাবৃত্তের প্রত্যেকটা উপাদান রিভিশন দিবেন, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো আমার মনে হচ্ছে এটাই ফাইনাল। তো ফাইনালটা আমি শেষ করি।
ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার রেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল কত, মানে এই রেখার কোনো একটা বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলছে। ঢাল মানে কি ডিফারেন্সিয়েশন, তাহলে আমি ডিডি এক্স অফ ওয়াই ডিফারেন্সিয়েশন করি, ইকুয়াল টু কত আসবে 2x, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত আসলে 2x। এখন আপনাকে কি বলছে 1-2 বিন্দুতে ঢালের মানটা বের করতে, কত বিন্দুতে 1-2 বিন্দুতে, তাহলে দেখেন এক্স এর মানটা কত 1 দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা বসান, তাহলে 1-2 বিন্দুতে আপনার ঢালের মানটা আসবে 2, এই যে ডি নম্বরটা হচ্ছে উত্তর। তো এই জিনিসগুলো সবাই একটু প্র্যাকটিস করে ফেলেন, অলরেডি আজান দিচ্ছে আমি চুপ হয়ে যাব। তো আমি আশা করব সবাই বুঝতে পারছেন, কেউ যদি কোনো কিছু না বুঝি ভাইকে বলেন, আর যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাইছি এগুলো সব কিছু চর্চা করেন, কণিকের উপাদানগুলো নির্ণয় সব শিখেন, নাইলে কিন্তু লস খাবেন, ঠিক আছে। আর আমি যে ভুলগুলো করছি, এই যে মাইনাস টেন্স কেন ভুল করছি, কারণ হচ্ছে আমি শর্টকাটে করতে গেছি, তো আপনারা একটু পরীক্ষার হলে এই ভুলগুলো করিয়েন না, ঠিক আছে। একটু লং কাটে করেন, হালকা একটা লাইন বেশি করলে কোনো সমস্যা নেই। তো ভালো থাকি, সুস্থ থাকি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দোয়া রাখবেন সবাই।